Allow me to make this an email. We are one of your lab instructor, and we have Asif Hassan Choudhury sir as well. So let's first proceed with the lab structure and marks distribution and everything about it. I'm going to share my screen and let me know if you don't see it. So first of all, let's talk about the marks distribution. Okay, so first we have this class performance. And we have 3 marks there. Next you have lab mate. You have 9 marks there. Then we do basically a project once we are done learning everything. So yeah, mostly after midterms content আমরা study করি, সেখানে অনেক কিছু study করা হয়। So সব কিছু মিলে আপনারা based on some data's কিছু project create করা try করা। So there is this project. So that's 13 marks. So I guess that's up to 25. Now the first one, class performance. এখানে যেটা হয় যে মিডের আগে বেসিক্যালি we learn 3 of the algorithms. যে 3টা অ্যালগরিদমের বেসিসে আছে আমরা 3টা ইভালুয়েশন নেই। সো ওখানে আপনাদের 3 মার্কস থাকে। সো each evaluation is like 3 marks, and then this total 9 is kind of converted down to 3. এটা 1 মার্কে হতে পারে, 3 হতে পারে। So it depends on the lab আমরা যেভাবে নিয়ে আর কি, doesn't really matter. মেইন আইডিয়াটা হচ্ছে এখানে 3টা ল্যাব থেকে আমাদের 3 মার্ক হচ্ছে আসবে, সেটা আমরা ক্লাসে ইন পারসন ইভালুয়েশন দেব। So you guys will get some sort of tasks যে এগুলোতে আপনারা স্টাডি করে আসবেন বা আমাদের যে ল্যাবের কন্টেন্টটা থাকবে আর কি। So based on that কিছু ছোটখাটো মোটিফিকেশন দিয়ে আমরা হচ্ছে কিছু কোয়েশ্চেন আপনাদেরকে দেওয়া ট্রাই করি। বেসিক্যালি একটা কোয়েশ্চেন হতে থাকে, সামটাইমস খুব ছোট ছোট 2টা কোয়েশ্চেনও থাকতে পারে, ডিপেন্ডস অন দ্য ল্যাব কন্টেন্ট আর কি। তো আপনারা সেই কোয়েশ্চেনগুলোকে কোড লিখে হচ্ছে জাস্ট ডেভেলপ করা ট্রাই করেন। খুব বড় সড়ো যে হয় তা না। So we will try to, I think, share the assignments from the previous semesters so that you get the idea যে হচ্ছে অ্যাসাইনমেন্টে কি ধরনের টাস্ক থাকতো। সো ওইটার বেসিসে আপনারা কি ধরনের কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারেন, একটা হেডস আপ বা কাইন্ড একটা প্রিপারেশনও করতে পারেন আর কি। সো মোরলেস এইভাবে হচ্ছে যে ল্যাব পারফরমেন্সগুলোর জন্য টাস্ক দেওয়া হবে, আপনারা সেটা কমপ্লিট করবেন, আমরা সেটা ইভালুয়েট করবো কি ইন ক্লাস। সো ফর ফার্স্ট 3 ল্যাবস যে 3টা অ্যালগরিদম আমরা স্টাডি করি ক্লাসিক এআই সেকশন, এখানে আছে আমাদের সেই 3 মার্ক থেকে আন্ডার ল্যাব পারফরমেন্স। Then we have this lab mid. So media আপনার হচ্ছে টোটাল 9 মার্কস থাকবে। And let me just open it. Yeah, so there will be this lab mate, and the usually হচ্ছে যে theory পড়েই হচ্ছে হয়, okay, but not sure যে theory পড়া হবে নাকি হবে, but this time যেহেতু রোজা আছে and everything kind of squeezed হয়ে যাচ্ছে initially due to some off days and all. So you're not sure যে কবে, but usually হচ্ছে after meet try করা হয় so that the pressure is less on you. আর ওখানে হচ্ছে আমাদের 9 মার্কস থাকবে। সো ওইটার ডিটেইলস হচ্ছে যে ল্যাবের মিড যখন সেই উইকের আগে আমরা টেস্টে বলা ট্রাই করবো, জাস্ট এখন বললে হয়তো সব কিছু মাথার উপরে চলে যাবে। সো we'll talk about that before the midterm that happens actually. So that's your 12 marks, and once you are done with this, that performance approach 3টা অ্যালগরিদমের উপর আমরা মেইনলি যে টপিকগুলো নিয়ে স্টাডি করি সেগুলোর উপর আমরা প্রজেক্ট ক্রিয়েট করবো। So it usually like a group project হয়, we create a group of 2 members basically. So পুরো জিনিসটাকে হচ্ছে আমরা জাস্ট
দুইটা চাঙ্কে ভাগ করে ফেলি ওয়ার্কলোডটা, অ্যান্ড দেন আপনারা হচ্ছে নিজেদের মতো সেটা ডেভেলপ করেন। তো সেটা হচ্ছে যখন আপনাদের প্রজেক্ট করতে হবে আমরা ইন ডিটেলস এর প্রজেক্ট নিয়ে তখন কথা বলবো, সমস্যা নেই। বাট দ্যাটস দ্য আইডিয়া আর কি। সো আপনারা টাস্ক ভাগ করে নেন। আফটার দ্যাট এখানে যে 13 মার্কস আছে এটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা মার্কিং থেকে হচ্ছে 10 আর একটা মার্ক থেকে হচ্ছে 3 মার্কস। সো এই যে কোড করবেন আর যে ইন্ডিভিজুয়াল contribution আছে, and we'll have a viva on that. So এই পুরো জিনিসটাতে হচ্ছে আপনি 10 মার্ক ক্যারি করতে পারেন। আর আপনাদেরকে হচ্ছে একটা প্রজেক্ট রিপোর্ট সাবমিট করতে হবে যেখানে হচ্ছে 3 মার্কস থাকে। So the majority of marks in this lab is basically A segmented 10 and A mid segmented 19. So 20 marks, or you can say 1/5 of the mark in these two segments. Anyway, so that's the marks distribution. We have total 25 here. And about the attendance, I think you guys know it very well. For the lab, it has like 90% attendance policy, right? For theory, 70%. So এটাতে হচ্ছে পুরোটা মিলে হচ্ছে আপনার ফাইনালি আপনি এক্সামে বুঝতে পারবেন কিনা will you be prepared or not সেই ডিসিশনটা আসে। However, লেভেলে 90% হচ্ছে লেভেলে অ্যাপ্লাই করা হয়। If you are not present for 90% please, then আপনি হচ্ছে ফাইনাল যে ডেমনস্ট্রেশনের ভাইভা ওই ভাইভাতে আপনি অ্যাটেন্ড করতে পারবেন না, আর your ভাইভা will not be taken. So এটা হচ্ছে ল্যাবে স্ট্রিক্টলি আলাদা করে অ্যাপ্লাই করা হয়, আর যেটা বললাম এই দুইটা মিলে হচ্ছে থিওরি ফাইনালের জন্য অ্যাপ্লাই করা হয়। So I think you guys know this by now. But leverage is at a differently apply kora hoy, so mentioning this so that you know about it. Okay, yeah. So that's the marks distribution. Anyone has any question, any confusion or anything regarding the marks distribution? স্যার একটু পরে জয়েন করছিলাম তো স্যার, একটু যদি বলতেন আবার। Okay, let's just give a recap. So this is the marks distribution. Okay, so we have class performance, that's 3 marks, lab made, that's 9 marks, and we have the final project, এখানে 13 marks থাকে। তো ক্লাস পারফরমেন্স গুলো কি, আমাদের ইনিশিয়াল থেকে ল্যাব হবে, এখানে আমরা ক্লাসিক এআই থেকে 3টা অ্যালগরিদম স্টাডি করি। এই 3টা অ্যালগরিদমের উপর আপনারা বেসিক্যালি পারসন ক্লাসে হচ্ছে কিছু টাস্ক প্রোভাইড করা হয়, সেটা কমপ্লিট করার ট্রাই করেন কোড লিখে। সো দ্যাটস how we conduct the class performance. এগুলো ইউজুয়ালি হচ্ছে দেখা যায় 3 মার্কে নেওয়া হয়, দেন টোটাল 9টাকে হচ্ছে 3 তে কনভার্ট করে হচ্ছে ক্লাস পারফরমেন্সে 3 চলে আসে। এটা হয়তো 1 এ নেওয়া হতে পারে 2 বা other, but whatever is the idea, যে কম্বাইন সেটা রাউন্ড ডাউন করে হচ্ছে আমরা 3 তে কনভার্ট করি। And সেটা হচ্ছে শুধুমাত্র ফার্স্ট 3টা ল্যাব আছে ওখানে হবে। After that we have midterm, so midterm হচ্ছে 9 মার্কস থাকবে। কবে হয় সেটা ইউজুয়ালি হচ্ছে আফটার মিড, and মিডে কি ধরনের কন্টেন্ট থাকে, কি ধরনের এক্সাম দিতে হবে, মোরলেস আপনাকে কোডই করতে হবে, বাট ইন ডেপথ ইন ডিটেলসে আমরা সেগুলো মিডের আগের উইকে সেগুলো জানানোর ট্রাই করবো। ইন দ্য ক্লাস হচ্ছে ডিসকর্ডে পোস্ট করে দেবো ডিটেলস। নেক্সট আফটার দ্য মিড টার্ম আমরা হচ্ছে ক্লাসিক এআই 3টা অ্যালগরিদম স্টাডি করার পরে যা শিখি ওইগুলোর বেসিসে হচ্ছে আমাদেরকে একটা প্রজেক্ট করতে হয়, যে প্রজেক্টে আমাদের 13 মার্কস থাকে। তো প্রজেক্টটা হচ্ছে ইউজুয়ালি 2জন মেম্বার মিলে করতে হয়। সো প্রজেক্টের মার্কস ব্রেকডাউনটা হচ্ছে 10 and 3. So after the first 3 lab যা শিখবেন ওটার বেসিসে you guys will work on some project, যেটা আপনার অলরেডি কিছু ডেটা সেট অ্যাভেলেবল আছে, আমরা যেটা প্রোভাইড করবো সেটার উপরে আপনারা কাজ করবেন আর কি। সো একটা প্রজেক্ট তারপর ট্রাই করবেন, অ্যান্ড ওইখানে হচ্ছে যে 10 and 3 এগুলো ডিভাইড করা হয়। সো 10 মার্কসটা আসে আপনার যে কোড নিয়ে কাজ করছেন, আপনারা কোড লিখছেন, ইন্ডিভিজুয়াল একটা কন্ট্রিবিউশন থাকবে এবং আপনাকে একটা ভাইভা দিতে হবে। সো ওই ভাইভাতে হচ্ছে 10 মার্কস থাকবে, আর আপনাদেরকে একটা প্রজেক্টের রিপোর্টও হচ্ছে এখানে সাবমিট করতে হয়, সেই টেমপ্লেট এন্ড এভরিথিং প্রোভাইড করে দেওয়া হয়। সো এখানে আপনারা হচ্ছে 3 মার্কস অ্যালোকেট করা আছে।
So that's your 13 for the final project, and this is your 3 and 12 report project, which adds up to 25. And the attendance যেটা বললাম যে 90 70 in the lab and theory to be able to sit in the final for theory. However, in this course এই যে হচ্ছে final vivaটা আছে project সেটার জন্য আপনাকে at least 90% level attend করতে হবে. Yeah, so that's all about it. Any more questions? স্যার Yes. স্যার আমাদের কি পার্সোনাল ল্যাপটপ আনতে হবে ক্লাসে লাইভে? না, পার্সোনাল ল্যাপটপসের দরকার নেই, যেহেতু এইগুলো খুব আইডি ইনস্টল করে আছে ইউজ আছে আমরা সামটাইমস স্কুলে ইউজ করতে, সো ল্যাপটপ আনা দরকার নেই। যদি দরকার হয় আজকে উইল লেট ইউ নো। মেবি হচ্ছে যে ফাইনাল প্রজেক্টের টাইমে আপনারা আনতে পারেন, বাট ইটস নট নেসেসারি। ল্যাপটপ আনা খুব একটা দরকার পড়ে না এই ল্যাপটপ। But anyway, if it's needed, we will of course let you know beforehand at that time. All right, so let's dive into the contents. The key study program. Creation of data processing. So the first lab is on the Esther social program. Next lab we have it's on genetic algorithm. And then we learn the alpha beta chrono. So এই তিনটা হচ্ছে আমাদের ফার্স্ট ল্যাব, যেগুলোর উপর আমরা ফার্স্ট পারফরমেন্স নিয়ে থাকি। Once past these, we will be introduced with machine learning. Next content হচ্ছে যে আপনারা ল্যাব মেট দিয়ে থাকেন, to start it out. Then I think we learn data pre-processing. For that we have unsupervised learning. Let's click the clustering. Then we have this neural network. And আমরা হচ্ছে এখানে unlike theory, we work with the multi-layer perceptron. Finally, we have the EDA and the model evaluation. And last, the project demonstration. Okay, so more or less our tentative, that's the plan we have, and this tree is
confirm এই তিনটা হচ্ছে আমরা স্টাডি করতেছি and usual structure of 422 goes like this আর কি যে আমরা এরপর হচ্ছে মেশিন লার্নিং নিয়ে হচ্ছে কিছু ইন্ট্রোডাকশন দিই তারপর আমাদের মিড টার্ম চলে আসে ল্যাবের মিড টার্ম আফটার দ্যাট আমরা হচ্ছে ডেটা প্রি প্রসেসিং নিয়ে কাজ করি দেন আমরা হচ্ছে সুপারভাইজড পরে যেটা থাকে আনসুপারভাইজড লার্নিং সেটা নিয়ে কাজ করি and then যে নেক্সট সেকশনটা থাকে সেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক নিয়ে আমরা স্টাডি করি ফাইনালি আমরা হচ্ছে যে আমাদের মডেল যে আমরা জেনারেট করি বেসড অন ডিফারেন্ট মেশিন লার্নিং মডেলস রাইট যে মডেলগুলো হচ্ছে কত ভালো আর এটা অ্যাকুরেসি এফএম স্কোর বলে তারপর হচ্ছে আর অনেক ধরনের আমরা অ্যাকুরেসি বের করার ট্রাই করি ফর দ্য মডেল সো এই মডেলের যে ইভ্যালুয়েশন করতে হয় আর কি সেই ডিফারেন্ট টেকনিক্স আর আইডিয়াস আমরা হচ্ছে শিখি দ্যাট ইভ্যালুয়েশন আর কি সো এগুলা হচ্ছে কাইন্ড অফ টেন্টেটিভ যে আফটার দ্য ফার্স্ট থ্রি ল্যাবস কি হবে বা আচ্ছা আফটার মিডটার্ম কি হবে বাট ইউজুয়াল স্ট্রাকচার গোস লাইক দিস সো যদি চেঞ্জ হয় আমরা সেটা হচ্ছে অ্যানাউন্স করে দেবো বাট হাউএভার ফর নাও আই থিঙ্ক দ্যাটস দ্য প্ল্যান সেটা কীভাবে আগাবো So let's dive into today's lab, I guess. But আজকের ল্যাবে হচ্ছে যেহেতু অনলাইন সো আমরা কোনো ইভ্যালুয়েশন নিচ্ছি না তো আজকের ল্যাবে যেহেতু ইভ্যালুয়েশন নেই এইটাতে হচ্ছে যে 3 মার্কস বা 1 মার্কস অ্যাকচুয়ালি 2 রং মার্কস সেটা কী হবে সেটা আমরা পরে ডিসাইড করে নেব সো লেটস নো দিস অ্যাজ ওয়েল ওকে সো আপনারা কি ক্লাসে এস্টার স্টাডি করছেন না স্যার আমাদের হয়নি So we'll then basically see the simulation mainly কিছু টুকটাক কথাবার্তা আর যেহেতু হচ্ছে ল্যাবে ইভ্যালুয়েশন হবে না সো জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যান্ড আমরা আমাদের অ্যাসাইনমেন্টটা কী ছিল সেটা একটু দেখার ট্রাই করবো সো ইটস নট গোনা বি আ ভেরি লং ল্যাব ইদার I'm not sure যে এক্সপ্লেইন করতে কতক্ষণ লাগবে বাট এনিওয়ে সো let's not get about that one. Okay so let's go into that. So I need to brush up on the BFS bit first because BFS এর idea follow করে এস্টার সেকশন করে তোমরা কাজ করো so let's go for the BFS. So আমরা জানি যে এগুলো স্টার্ট করতে গেলে আমার একটা স্টার্ট মোডে দরকার হয় so let's just assign one as the start mode আমাদেরকে হচ্ছে একটা কিউ নিতে হয় so let's just call it queue. To be honest, I'm recording code at online and I'm using two devices like laptop and switch and mobile switch so that's kind of very hard to record. Okay. But if there is anyone who can record the session, who can record. Okay, alright, thank you. So that's not necessary either. Like, yeah. So this recording is not necessary there because you'll be BFS, you'll be 21 inch সেখান থেকে পড়ে আসার কথা একটা ক্লাস একবার দেখবেন but anyway let's move on so we need this one and we need another array যেটাতে আছে আমরা একটা নোডকে ভিজিট করা হয়েছে কি হয়নি সেই ট্র্যাকটা রাখার ট্রাই করি so as I have 7 here so I'll have 7 of them initially সব কিছু হচ্ছে আমরা ফলস রাখি কারণ আমরা কোনো কিছু ভিজিট করি না then if you remember যে আমরা একটা while loop হচ্ছে জাম্প করি যে যতক্ষণ আমাদের কিউটা এমটি না হয় আমরা হচ্ছে অ্যালগরিদমটা চালাই সো আফটার দিস ইনিশিয়ালাইজেশন আমাদের যেটা করতে হয় যে আমরা কিউতে হচ্ছে আমাদের স্টার্ট নোডটাকে পুশ করে দিই so the now queue will have 1 into this এবং হচ্ছে আমাদের যে ভিজিটিং অ্যারেটা আছে সেখানে স্টার্ট নোডটাকে আমরা ট্রু করে দিই so this is the question.
ফাইন। সো এখন আমার কিউতে একটা ভ্যালু আছে এবং there is this while loop in the algorithm that will run while queue. So queue যতক্ষণ empty না হবে ততক্ষণ এই কাজটা চলতে থাকে। Fine. So what do we do? Um, আমাদেরকে যেটা করতে হয় যে আমরা দেখি যে কিউতে কোন নোডটা আছে সেটা আমরা ফার্স্ট অফ অল পপ করে ফেলি। তাহলে কিউতে একটাই নোড আছে এখানে। সো কিউ থেকে যখন আমি পপ করবো, সো আমরা ভিতরে ধরে নিলাম যে একটা ভ্যারিয়েবল ইউ। সো ইউতে হচ্ছে 1 কে পপ করে নিয়ে আসা। নেক্সট টাস্কটা হচ্ছে আমরা যেটা করি যে 1 যে নোডটা পপ হলো তার নেইবারে কারা কারা আসে সেটা আমাদেরকে চেক করে দেখতে হবে। সো ইফ ইউ গো ইন দ্য গ্রাফ এটা, সো আমরা হচ্ছে এই নোডের নেইবার কারা আছে সেটা বের করার জন্য যে জিনিসটি ইউজ করি এটাকে বলা হয় adjacency গ্রাফ বলে। তো এটা বেসিক্যালি হচ্ছে লিস্ট অথবা অ্যারে যে কোনো কিছু দিয়ে ইমপ্লিমেন্ট করা যায় আর কি। তো এটা আমি আর দেখালাম না ডিটেলস, এবার আমরা এগুলো জানি। সো যখন ওয়ান এর একটা লিস্ট ক্রিয়েট হবে তখন ওয়ান এর লিস্টে বেসিক্যালি 2 থাকবে এবং 3 থাকবে অ্যাজ এ নেইবারস। তাহলে আমাকে এখন যেটা করতে হবে ওয়ান এর লিস্টে হচ্ছে আমরা লুপ চালাবো যে যতক্ষণ ওর নেইবার আছে ইন দ্যাট লিস্ট আমরা সেই নেইবারগুলোকে ভিজিট করতে থাকবো। সো এখন আমি হচ্ছে ইউর লিস্টে চলে আসলাম এইখানে। তো ইউর লিস্টে দেখেন যে কি কি আছে। ফার্স্ট অফ অল 2 আছে। সো আমরা হচ্ছে একটা নোড যদি ভিজিট না করে থাকি তখন আমরা সেটাকে ভিজিট করি এবং সেটাকে হচ্ছে আমাদের কিতে অ্যাপ্লাই করে দিতে হয়। সো আমি একটা নোড ভিজিট করলাম কি করি নাই সেটা কিভাবে চেক করতেছিলাম, এই যে আমরা একটা অ্যারে নিয়েছিলাম ভিজিটেড অ্যারে, সেটা দিয়ে হচ্ছে ট্র্যাক রাখতেছি যে আমরা কোনো একটা নোডকে ভিজিট করছি নাকি করিনি। তাহলে দেখেন 2 এখানে এবং এখানে ফলস দেয়া, দ্যাট মিনস 2 কে আমরা ভিজিট করি নাই। হ্যান্স আমাদেরকে এখন দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে যে add the unvisited one to the queue. This is the first thing. And second thing যেটা করতে হয় যে make it visited. As in v arrayতে আমরা জাস্ট এটা ট্রু সেট করে দিতে চাই to indicate যে ইউনিটটা আমরা ভিজিট করে ফেলছি। তাহলে এই দুইটা যদি কাজ করি আমরা this was 2, তাহলে আমি 2 যেহেতু ভিজিটেড না আমরা এখান থেকে দেখতে পেলাম। সো 2 কে হচ্ছে আমি আমার কিউতে পুশ করে দেবো এবং আমাকে কি করতে হবে 2 যেহেতু ভিজিট করা হয়ে গেছে এটাকে ট্রু সেট করে দিতে হবে and there is your true. তো আমরা কি করতেছিলাম আমরা 1 এর নেইবারিং লিস্টে হচ্ছে লুপ চালাচ্ছিলাম। সো 1 এর লিস্টে 2 চেক করা শেষ, এখন আমরা চেক করে দেখলাম 3 খুঁজে পেলাম। So same question, is 3 visited or not is the question. তো দেখেন 3 false দেয়া আছে, that means 3 is not visited. তো যদি ভিজিটেড কোনো কিছু না হয় আমাদের দুইটা কাজ করতে হয়, রাইট? একটা হচ্ছে তাকে কিউতে পুশ করে দেই প্লাস ওই নোডটাকে ভিজিটেড হিসেবে ট্রু করে দিতে হয়। সো উই গট 3, তাহলে 3 কে হচ্ছে আমরা পুশ করে দিলাম কিউতে। এন্ড সেকেন্ড টাস্ক যেহেতু এটা ভিজিট করা হয়ে গেছে we are gonna make it true, right? Now 1 এর adjacency list is done. 1 এর adjacency liste আর কেউ না, সবগুলো আমরা ভিজিট করে ফেলছি। তো বেসিক্যালি হচ্ছে while loop এর ভিতরে এসে যখন আমরা কিছুটা রিমুভ করি something like this কি করবো, এরপর হচ্ছে আমরা একটা for loop চালাই কোথায় u এর adjacency list করা, and এখানে হচ্ছে ওটার ভিতরে কাজগুলো হতে থাকে। সো এখন তাহলে এই লুপটা টার্মিনেট করবে, রাইট? সো এই লুপ টার্মিনেট করলে কি হবে, আমরা অ্যালগরিদম কি থেমে যাবে? দি অ্যানসার ইজ না, বাস আমরা আবার হচ্ছে while লুপে ব্যাক করব। আমাদের কন্ডিশন হচ্ছে যে আমাদের যতক্ষণ কিউটা এমটি না ততক্ষণ while লুপটা চলতে থাকবে। So let's go and see the queue. So this is your queue. Is it empty? No, because এখানে 2 এবং 3 দুইটা ভ্যালু আছে। তাহলে কি করতে হবে, আমরা আবার while লুপের ভিতরে এন্টার করব and this is the line যাকে u equals to q থেকে পপ করতে হবে। তাহলে আমরা যদি q থেকে পপ করি আমরা জানি এখন আমাদের আরেকটা চলে আসবে, সেটা হচ্ছে 2। So next line is going to be 2. So q থেকে রিমুভ হয়।
এখন কি করতে হবে, টু এর এজেসেন্ট সিরিজ বরাবর আমাদের ট্রাভার্স করতে হবে। Okay, so let's go for 2. কিন্তু এর এজেসেন্ট সাথে কারা কারা আছে, 4 এবং 5। ইমাজিন যে হচ্ছে 1 ও আছে, বাট ফর সিম্পলিসিটি আমরা হচ্ছে এখানে ডিরেক্টেড এজ ইউজ করতেছি। সো বেসিক্যালি 2 থেকে শুধুমাত্র 4 এবং 5 এই যাওয়া যায়, হ্যান্স এটা লিস্টে 4 এবং 5 থাকবে। অন দি আদার হ্যান্ড যদি এটা একটা বাইডিরেকশনাল গ্রাফ হতো, তখন কিন্তু হচ্ছে 2 এর লিস্টে হচ্ছে 1, 4, 5 তিনটাই থাকতো। Anyway, তাহলে 2 এর লিস্টে ট্রাভার্স করে ফর দ্য ফার্স্ট আমরা কাকে খুঁজে পাচ্ছি, 4 কে খুঁজে পাচ্ছি। So same question, is 4 visited? The answer is no, যেহেতু false there. তাহলে আমাদেরকে দুইটা কাজ করতে হয়। 4 কে হচ্ছে কিউতে পুশ করে দেবো আমরা, রাইট? এবং 4 এর ভিজিটেড হিসেবে আমরা 2 সেট করে দেব। ওকে, নেক্সট হচ্ছে 2 এর পরে লিস্টে কি আছে, 5 আছে। সেম কোয়েশ্চেন, ইজ 5 ভিজিটেড? আমরা হচ্ছে এখানে দেখলাম যে 5 ইজ ফলস, দ্যাট মিন্স ভিজিটেড না। তাহলে আমরা সেটাকে কি করি, কিউতে পুশ করে দেই অ্যান্ড আমরা সেটাকে ট্রু সেট করে দিই। 2, 4, 5, so the 2 এর লিস্ট ট্রাভার্স করা যাবে। Is there anything left? The answer is no. তাহলে আমরা জানি যে ওয়ালের ভিতরে একটা ফর লুপ ছিল, সেটা ব্রেকডাউন করে আবার ওয়ালের চলে আসবে। সো সে চেক করে দেখবে ইজ দ্য কিউ এমটি অর নট। কিউতে এখন আমাদের আর তিনটা ভ্যালু বাকি আছে, সো ইট উইল গো অন। আমরা আবার ভিতরে যাব, কিউ থেকে একটা ভ্যালু পপ করব, এখন আমাদের ইউর কারেন্ট ভ্যালু হয়ে যাবে 3. So let's prepare its adjacency list. 3 এর লিস্টে কারা কারা আছে দেখেন, 3 থেকে শুধুমাত্র 6 এবং 7 এই যাওয়া যায়। So let's remove 6 first and ask is it visited? The visited area থেকে false দেয়া আছে, মানে ভিজিট করা হয়নি, তাহলে 6 ভিজিট হবে। অ্যাড করতে হবে কিউতে এবং সেটাকে আমরা কি সেট করে দেব, 2 হিসেবে সেট করব। নেক্সট 3 এর লিস্টে কি আছে, 7। So is 7 visited? No. So the 7 কে কিউতে অ্যাপেন্ড করে দেব and আমরা হচ্ছে সেটা এখানে ট্রু সেট করব, রাইট? 3 এর লিস্টে 6, 7 ভিজিট করা শেষ, সো 3 এর ভিতরে ট্রাভার্সাল ইজ ডান। সো ফর লুপ টার্মিনেট হবে ভিতর থেকে, আমরা আবার লুপে ব্যাক করব। সো ইজ দ্য কিউ এন্ড কি, অ্যান্সার ইজ no। তাহলে আমরা কোথায় যাব, কিউ থেকে 4 কে পপ করে নিয়ে আসবো। সো দিস টাইম উই হ্যাভ 4। আপনি যদি 4 এর লিস্টে যান, যে 4 ট্রাভার্স করতে চান, তাহলে একটা দেখেন 4 থেকে কি কোথাও যাওয়া যাচ্ছে, দি অ্যান্সার ইজ নো। আমরা 4 এর লিস্টে কোনো কিছুই নেই, সো 4 এর লিস্ট আমরা টার্মিনেট করে দেব। তো 4 এর ভিতরে ব্রেকডাউন করে আবার হচ্ছে 1 এ চলে আসবে। কিউ কি এমটি, দি অ্যান্সার ইজ নো। এখনো 5 সেকেন্ড বাকি আছে, তাহলে আমরা কিউ থেকে 5 টাকে রিমুভ করে দেব। আমাদের ইউ এর কারেন্ট ভ্যালু হবে 5। সো গো টু দ্য 5 এর লিস্টে কি পেয়েছে, দি অ্যান্সার ইজ নান। সো আই থিঙ্ক এখন বুঝে যাওয়ার কথা আপনারা কি হচ্ছে। সো 5 এর লিস্ট ট্রাভার্স করা শেষ, আমরা কিউতে ব্যাক করব। ইজ দ্য কিউ এমটি, দি অ্যান্সার ইজ নো। তাহলে 6 কে রিমুভ করতে হবে। এবার 6 আসবে, তাহলে 6 এর লিস্টেও কেউ নাই, রাইট? ভিতরে ফর লুপ ডান, আবার হচ্ছে কিউতে আসবেন, কিউ থেকে হচ্ছে 7 রিমুভ করবেন, 7। এখন আবার 7 এর লিস্টে যেতে হবে, 7 এর লিস্টেও কেউ বাকি নেই। And finally, যখন এখানে কিউ এসে চেক করে দেখবে যে is it empty or not, this time the queue has no more nodes in it, তাহলে আমরা পুরো অ্যালগরিদমটা টার্মিনেট করব। So that's how the entire algorithm works and it's a simulation. তো আমরা যদি জিজ্ঞেস করি যে কোন অর্ডারে আমরা হচ্ছে ভিজিট করছি, তো কিউতে যে অর্ডারে আমরা নোটগুলোকে অ্যাপেন্ড করলাম সেটাই ছিল আমার কাইন্ডটা হচ্ছে ভিজিটিং অর্ডার। So the final visiting order is 1, 2, 3, 4, 5, 6, 7. So this was basically your BFS, just a brush up on total more. এখন আমরা আস্তে আস্তে মুভ অন করি সে আমাদের এক্সট্রা সোশ্যাল অ্যালগরিদমটাতে কি হয়। এক্সট্রা সোশ্যাল অ্যালগরিদমকে বলা হয় যে ইনফর্ম সার্চ। থিওরি নিয়ে খুব একটা কথাবার্তা বলবো না, যেহেতু থিওরিতে স্টাডি করা হয়। আমি জাস্ট বেসিক যেটা ন্যাচারালি সেটা নিয়ে একটু কথা বলি। Searching
is a very important part of the AI algorithm. I mean, entire AI sector যাই বলো, because আমরা যখন এআই নিয়ে স্টাডি করতে চাই আমরা মেনলি হচ্ছে অনেকগুলো গেমস নিয়ে কথা বলবো। তো যখন গেম নিয়ে কথা বলা হয় আমরা গেমে অনেক ধরনের সার্চিং পারফর্ম করতে চাই, বিকজ গেমগুলো আমরা ডেভেলপ করি এজেন্টের থ্রুতে, বিকজ উই রাইট ডিফারেন্ট কোডস, এটা হচ্ছে এজেন্ট জেনারেট করে, অ্যান্ড এজেন্টগুলো হচ্ছে আমার গেমটাকে হচ্ছে খেলা ট্রাই করে। তো না তারা কি ধরনের গেম খেলে, দে ক্যান প্লে লাইক ওয়ান ভার্সেস ওয়ান, রাইট, বা হচ্ছে ওয়ান ভার্সেস ওয়ান এগুলো খেলতে পারে, বাট ফর সিম্পলিসিটি আমরা জাস্ট ওয়ান ভার্সেস ওয়ান নিয়ে হচ্ছে একটু কথা বলা ট্রাই করি। ওয়ান ভি ওয়ান কি ধরনের গেম তারা খেলতে পারে, you can say যে 8 puzzle game আছে, যেটা সিঙ্গেল গেম, you can say যে okay tic tac toe আছে, you can say they can play chess, right? So there are many other games like this. Now যখন এই ধরনের গেমস খেলা হয়, এজেন্টগুলো হচ্ছে যে সার্চিং পারফর্ম করে যে জায়গাটাতে, এটা একটা নাম আছে, এটাকে বলা হয় স্টেট স্পেস। Okay, so what is state space? If you have played chess ever, অথবা যদি চেস নিয়ে টুকটাক আইডিয়া থাকে তাহলে আপনারা জানেন যে চেস জিনিসটা কিরকম হয়। সো আমরা জানি যেটা একটা 8x8 বোর্ড হয়, বাট let's just keep it 4 5 something like this random, it doesn't really matter to understand যে কি হচ্ছে। তো আমরা জানি যে এদিকে হচ্ছে ব্ল্যাক পিসেস থাকে পনস, রাইট, এখানে আছে আমাদের আদার হাই র্যাঙ্কিং পিসেস গুলো থাকে, কুইন রোক বিশপ নাইট। সো যখন হচ্ছে let's say this is white আর এটা হচ্ছে black, so let's say you are the one who is playing against a computer, so it's you white দিয়ে খেলতেছে আর black has your opponent। তো যখন আপনি হচ্ছে একটা মুভ দেন, let's say যে you have played something like d4 in the center, হ্যাঁ, তো আপনি যখন একটা মুভ দিলেন, ওকে, so your opponent also has like certain number of moves, and সে চাইলে এই পনটা খেলতে পারে, সে এটা খেলতে পারে, এটা খেলতে পারে, এটা খেলতে পারে, এটা, অথবা এটা খেলতে পারে। তো সে কোনটা খেলবে, রাইট, সে ওটা চিন্তা করে। তো among all these options যে জিনিসটা হচ্ছে বেস্ট দেখা যায় যে মেশিন ওইটাই খেলা ট্রাই করে। Now have you ever thought of it as how does it figure out যে এটা বেস্ট মুভ? এটা কি র্যান্ডমলি হচ্ছে একটা অ্যালগরিদম জেনারেট করে হচ্ছে র্যান্ডমলি একটা পিস চুজ করে খেলা যায়, অথবা হচ্ছে হিস্টোরিক আইডিয়া থেকে খেলা যায়? The answer is no and yes. যে সে হচ্ছে যতগুলো পসিবল মুভস থাকে সবগুলোকে হচ্ছে কাইন্ডলি অ্যানালাইজ করে ট্রাই করে, ওইখান থেকে হচ্ছে যে এই জিনিসটা সবচেয়ে বেস্ট মনে হয় তার কাছে, সে ওইটাই হচ্ছে প্লে করে। সো এই যে এইখান থেকে আমি যদি হচ্ছে প্রত্যেকটা পনের জন্য হচ্ছে একটা একটা সিচুয়েশন চিন্তা করি, তাহলে জিনিসটা এরকম দাঁড়ায় যে তাহলে অন ওয়ান মুভ করলে কীরকম খেলা হতে পারে, অন টু মুভ করলে কী খেলা হতে পারে, অন থ্রি মুভ করলে কী খেলা হবে, then similarly p4, and it goes on for all the pawns it has. Similarly হচ্ছে ওপেনিং হচ্ছে আরো দুইটা জিনিস খেলা যায়, এটা বলুন যে চেস খেলানো হয়েছিল যে ইউ ক্যান প্লে ইউর নাইট 1 অথবা ইউ ক্যান প্লে ইউর নাইট 2। তাহলে এখানে 8 আর 10টা পসিবল সিনারিও আছে, রাইট? তো এই জিনিসটাকে যদি আমি হচ্ছে একটু গ্রাফে রিপ্রেজেন্ট করি, আই থিংক ইটস গোনা বি মাচ মোর ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। দিস ইজ দ্য কারেন্ট সিচুয়েশন। এখান থেকে আপনার হচ্ছে কি 10টা পসিবল অপশনস আছে, সব দেখা যাচ্ছে না, বাট ইউ গেট দ্য আইডিয়া, রাইট? সো দিস ইজ হোয়াট জাস্ট লাইক এ গ্রাফ। তাহলে আমরা গ্রাফে অবশ্যই একটা সার্চ পারফর্ম করতে পারি, আমরা ডিএফএস বিএফএস বা যাই বলেন এই ধরনের টেকনিক অ্যাপ্লাই করে ডিফারেন্ট সার্চ পারফর্ম করতে পারি, যেটা গ্রাফে অ্যাপ্লাই করা যায়। তাহলে এই যদি একটা নোড হয় এবং এই নোডের হচ্ছে যে এগুলোকে কি বলা হয়, ব্রাঞ্চিং, রাইট? সো এই ধরনের অ্যালগরিদম আমরা যদি হচ্ছে সার্চ করতে চাই, it takes a lot of time, infinity amount of time, like just the number of possible moves kota বা option kota বা game kota, the 10 to the power 1 20 possible games are in chess. If I talk about go, সেখানে হচ্ছে 10 to the power maybe 360 possible games আছে, যে নাম্বারগুলো is just so mammoth, so gigantic যে human brain সেটা comprehend করতে পারে না, এবং machine is way too slow for this number of moves to compute. Even quantum computing might not be enough to traverse all possible moves. So the question is how do we then still perform game and still play it much better than human beings?
তো এখানে যে আইডিয়াটা আসে যে এই সার্চিংগুলোকে আমরা হচ্ছে অপটিমাইজ করতে চাই, অ্যান্ড যে ওয়েতে আমরা অপটিমাইজ করতে পারি ওয়ান অফ দ্য টেকনিক সেটাকে বলা হয় যে ইনফর্ম সার্চ। ওকে, সো ইনফর্ম সার্চ জিনিসটা কি, সেটা হচ্ছে যে একটা কিওয়ার্ড দিয়ে আন্ডারস্ট্যান্ড করা যায়, এটাকে বলা হয় হচ্ছে হিউরিস্টিক। Okay, so let's see one example, like technical nothing. ধরেন একটা মাইস আছে, ওকে, সেটা কোনো মেজের আশেপাশে আছে। তো ধরেন এখানে হচ্ছে মাইসটা আছে, and there is somewhere a piece of cake বা you can say a piece of cheese রাখা আছে। তো সে ওই চিজটা খেতে যাচ্ছে। এখন চিজটা কই রাখা যায়, ধরেন এখানে রাখা আছে। Sorry. So the cheese is very hot, it's just cooked right now with something, তো এখান থেকে ভালো একটা স্মেল ক্রিয়েট হচ্ছে। এখন এটা যেহেতু এখানে আছে, সো দেয়ার আর মাল্টিপল ওয়েজ যেখান দিয়ে হচ্ছে এটার স্মেলটা হচ্ছে ফ্লো করবে, something like this. Now, if I ask you যে হচ্ছে how will the mice reach to the cheesecake? তো সে তো জানে না যে মেজের কোথায় কি আছে, রাইট? তাকে যদি ব্লাইন্ডলি হচ্ছে যেতে হতো তাহলে সে এখানে এন্টার করবে, বিকজ দ্যাটস হোয়ার ইট ইজ। এখানে এন্টার করবে, তারপর এখান থেকে প্রত্যেকটা পাথ ট্রাভার্স করবে, যেখানে যে সে আটকে যাবে সেখান থেকে ব্যাক করবে, সেখানে আসবে, এই পাথটা স্টার্ট করবে, দেন এই পার্টটা দেখবে, দেন এই পাথটা দেখবে। সো তাকে প্রত্যেকটা পাথ দেখতে হবে, স্পেশালি কখন, যখন এই জিনিসটা থেকে কোনো স্মেল আসতেছে না। হাউএভার এটা যখন হচ্ছে ফ্রেশলি বেকড অর সামথিং, এখান থেকে যখন স্মেল আসবে তখন মাইসের জন্য জিনিসটা অনেকটা ইজিয়ার হয়ে যাবে টু ডু দ্যাট সার্চ। কেন? এখান থেকে যখন স্মেল আসতেছে, রাইট, তখন ডিফারেন্ট ওয়েতে হচ্ছে স্মেলটা এই মাইসের কাছে রিচ করবে। And we know that they have very strong nose, right? তাদের হচ্ছে scent pick up capability বা যে sensing skin সেটা is way too sensitive compared to any other animals. So that thing will help him to guide সে কোথায় ওই চিজটা থাকতে পারে সেই ডিরেকশনে মুভ করে। তো এই যে আইডিয়াটা যে সে হচ্ছে স্মেল খুঁজে পাচ্ছে, স্মেলটা দিয়ে হচ্ছে সে বোঝা ট্রাই করতেছে যে কোথায় চিজটা থাকতে পারে, এটাকে কাইন্ড হচ্ছে ইনফর্ম সার্চের আইডিয়াতে নিয়ে আসা হয়। যে instead of searching blindly, I try to make some assumptions, I try to help myself with some information যে কোন রাস্তা দিয়ে আমার যে আলটিমেট গোলটা আছে সেটা কত দূরে হতে পারে বা সেটা কত কাছে হতে পারে সেটা আমি বোঝার ট্রাই করি। So once I understand that, আমি দেখি যে আমার কাছে মাল্টিপল পাথস আছে, রাইট? সো 1 2 3, সো যে পাথ দিয়ে আমার স্মেলটা সবচেয়ে বেশি স্ট্রং ফিল হচ্ছে, রাইট, আমি তো ওই দিকে মুভ করার ট্রাই করি। I think that's very intuitive. So okay, so what I was trying to do is reach to the cheese basically, and how did I determine যে আমি কোন পাথ দিয়ে যেতে চাচ্ছি? Using the smell. সো স্মেলটা হচ্ছে যে এদিকে যত বেশি স্ট্রং আমার মনে হবে যে চিজটা ওই দিকে তত কাছে থাকতে পারে, তাহলে আমি ওই দিকে হচ্ছে মুভ করার ট্রাই করবো। তাহলে এই যে স্মেলটা আছে এটাকে বেসিক্যালি ফর্মালি বলা হয় দ্য হিউরিস্টিক। তো হিউরিস্টিক জিনিসটা কি? হিউরিস্টিক হচ্ছে ফর্মালি ভাবে ডিফাইন করা যায়, ইটস অ্যান অ্যাপ্রক্সিমেশন অফ হাউ ফার or close you are to
সো এইটাই হচ্ছে সেই টার্মটা যেটা হচ্ছে আপনার ইনফর্ম সার্চ ইউজ করা হয়। তো ব্লাইন্ডলি হচ্ছে কোনো কিছু সার্চ না করে উই ট্রাই টু ইউজ সামথিং অ্যাজ এ হেল্পার ফাংশন, যেটা আমাকে ইন্ডিকেট করে দেবে যে আমি আমার গোল থেকে অ্যাপ্রক্সিমেটলি কত কাছে বা কত দূরে আছি। মাল্টিপল অপশন থেকে যেখানে আমার মনে হবে যে আই এম ভেরি ক্লোজ টু দি গোল ইউজিং দিস পাথ, আমি ওই পাথটাকেই চুজ করে সামনে মুভ করার ট্রাই করি। ওকে, সো আই হোপ বুঝতে পারছেন। আই থিঙ্ক যদি না বোঝেন ইউ ক্যান আস্ক এগেইন, আমি আরেকবার ট্রাই করবো। সো এনি কোয়েশ্চেন্স এনিওয়ান? যে হিউরিস্টিক জিনিসটা কি বোঝায়? স্যার তাহলে চেসের এক্সাম্পলটা হিউরিস্টিক জিনিসটা কি মিন করবে? ও আচ্ছা, হ্যাঁ, গুড ওয়ান। সো চেসের হিউরিস্টিকটা কিভাবে মিন করবো, রাইট? সো এই যে ধরেন যেটা বলতেছিলেন যে এখান থেকে হচ্ছে মাল্টিপল অপশনস আছে, তো এটা 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 রাইট। সো আমি কোনটাতে যাব? যেখানেতে হচ্ছে আনলাইক চিজ কোনো স্মেল আসতেছে না, রাইট? স্ট্রং স্মেল আসে মনে করবো যে আচ্ছা এই মুভটা বেটার, উইক স্মেল আসে মনে করবো যে দিস ইজ নট বেটার, রাইট? ইট ডাজন্ট হ্যাপেন হিয়ার। সো হোয়াট হ্যাপেন্স হিয়ার? এই যে হিউরিস্টিক টার্মটা এখানে আমরা ডিফাইন করলাম কিভাবে এই সিনারিওতে, ইউজিং দ্য স্মেল অফ দ্য চিজ। বাট সব প্রবলেমে তো আর চিজ থাকবে না, রাইট? যদি চিজ না থাকে তাহলে তো চিজকে জোর করে নিয়ে আসা যাবে না। তাহলে কি করতে হবে? আমার কাছে যে অপশনসগুলো আছে সেটাকে সামহাউ মডিফাই করতে হবে। দ্যাট মিনস যে ডিফারেন্ট প্রবলেমের জন্য ডিফারেন্ট হিউরিস্টিক অ্যাপ্লাই করতে হয়। সো দিস ইজ দ্য জেনারিক আইডিয়া আর কি। তাহলে আমি যদি এখানে একটা এক্সাম্পল দিই যে আচ্ছা এইখানে কীভাবে হিউরিস্টিক অ্যাপ্লাই করা যায়। সো লেটস সে যে এটা যেমন যে পন 1 মুভ, পন 2 মুভ, পন 3 মুভ, পন 4 মুভ, এভাবে খেলা হচ্ছে। খেলতে খেলতে আমরা সামনে হচ্ছে সার্টেন পয়েন্টে গেলাম। তো ধরেন খেলতে খেলতে এখন আপনার সামনে কতগুলো মুভ অ্যাভেলেবেল আছে। সো মুভ 1, মুভ 2, মুভ 3 and so on and so forth. ওকে, তো আমরা ধরেন হিউরিস্টিকটা এভাবে ডিফাইন করলাম যে কোনো একটা পার্টিকুলার মুভ দেওয়ার পরে আমার আর অপোনেন্টের যে কতগুলা কি বলা যায় যে হাই পাওয়ার পিসেস আছে সেটা ডিফারেন্সটা কোথায় বেশি, এইভাবে আছে আমরা হচ্ছে সেটা ডিফাইন করতেছি। সো ইটস লাইক ডেল্টা এক্স, যে আপনার কতগুলো পিস আছে, ওন পিসেস মাইনাস হচ্ছে ওন পিসেস মাইনাস হচ্ছে যে আপনার অপোনেন্টের পিসেস। সেই জিনিসটা হচ্ছে আমরা হিউরিস্টিক হিসেবে ডিফাইন করতে পারি। তাহলে আমি যদি মুভ 1 দেওয়ার পরে দেখি যে এখানে হচ্ছে লেটস সে আমার 3টা আছে, অপোনেন্টের 4টা ওর 5টা, সরি কি বলতেছে, এখানে 3টা হতে পারে, এখানে আমার 4টা পিস থাকবে, এখানে 4টা, এখানে 4টা, এখানে আমার 2টা হবে, ওকে, এখানে হচ্ছে যে 3টা হবে, সো অন সো ফর্থ। সো প্রত্যেকটা মুভের জন্য আমরা সেই হিউরিস্টিকটা তখন ক্যালকুলেট করতেছি। তাহলে দেখা যাচ্ছে যে let's just keep it 5, among all the possible options or moves এই মুভটাতে হচ্ছে আমার হিউরিস্টিকের ভ্যালুটা সবচেয়ে কি বেশি, তাহলে আমি এই মুভটাকে হচ্ছে চুজ করবো, যেহেতু এখানে আমার পিসের সংখ্যা সবচেয়ে বেশি থাকবে। পিসের সংখ্যা যত বেশি থাকবে, স্পেশালি পাওয়ার পিসেস, সেটা ইন্ডিকেট করে যে আমার জেতার চান্স তত বেশি, তাহলে আমি এই দিকেই মুভ করে ট্রাই করতে পারি। নাও ইউ মাইট আস্ক যে হচ্ছে আপনি তো এইভাবে ডিফাইন করছেন যে আপনার কতগুলো, আমার কতগুলো পিস আর আপনার কতগুলো পিস আছে সেটা দিয়ে, তো এখন আপনারা তো বলতে পারেন যে আমি এইভাবে কাউন্ট করলে কি হিসাবে যে আমার কতগুলো ওভারঅল কতগুলো গুটি আছে আর অপোনেন্টের কতগুলো গুটি আছে। ইউ ক্যান কাউন্ট, নো প্রবলেম। দ্য অ্যানাদার আইডিয়া ইজ দ্যাট যে একটা প্রবলেমের জন্য হিউরিস্টিক কখনো ফিক্স থাকে না। দেয়ার ক্যান বি মাল্টিপল ওয়েজ টু ডিফাইন এ হিউরিস্টিক অ্যান্ড ইট ইজ টোটালি আপ টু ইউ যে আপনি কীভাবে সেটা অ্যানালাইজ করতেছেন। However, মানে ইউজুয়ালি আপনারা যখন এক্সামে স্টাডি করেন বা হচ্ছে থিওরিতে স্টাডি করেন, তখন দেয়ার আর স্ট্যান্ডার্ড প্রবলেম যেটা নিয়ে কথা বলা হয় এবং সেখানে স্ট্যান্ডার্ড কিছু হিউরিস্টিক অ্যাপ্লাই করা হয় আর কি। সো আনলেস ইউ আর আস্কড ইন দ্য কোয়েশ্চেন ডিউরিং এক্সাম যে নিজে থেকে একটা কিছু ডিফাইন করেন, তখন আপনাকে ভাবতে হবে। আদারওয়াইজ ক্লাসে যেগুলো স্টাডি করানো হয় যে একটা প্রবলেমের জন্য কী ধরনের হিউরিস্টিক বেটার পারফর্ম করতে পারে, আপনারা সেটাই বেসিক্যালি এখানে অ্যাপ্লাই করতে পারেন। So for this chess example, just to keep it simple and give you the idea যে হিউরিস্টিক জিনিসটা কিভাবে এখানে অ্যাপ্লাই করা যায় বা কি ধরনের হিউরিস্টিক আসতে পারে, আমি জাস্ট এই এক্সাম্পলটা এখানে দিলাম আর কি। সো বুঝা গেছে যিনি আস্ক করছেন বা এনিওয়ান এলস এনি কোয়েশ্চেন কিভাবে এখানে কাজ করতেছে? ওকে, থ্যাংক ইউ। Great. So now we have understood যে হিউরিস্টিক জিনিসটা কি বোঝায়, যেটা বলতেছিলাম যে ইটস অ্যান অ্যাপ্রক্সিমেশন, রাইট? ডিস্টেন্স আর অ্যাপ্রক্সিমেশন ভ্যালু যেটা আমাকে বোঝায় যে আমার গোল থেকে কত কাছে বা কত দূরে আছি,
এন্ড এই হিউরিস্টিকটা অ্যাপ্লাই করে হচ্ছে যে সার্চ টেকনিকগুলো পারফর্ম করা হয় ওগুলোকে বলা হয় ইনফর্ম সার্চ। অ্যান্ড ইনফর্ম সার্চের আন্ডারে ওয়ান অফ দ্য টপ ফেমাস অ্যালগরিদম হচ্ছে দ্য এ স্টার সার্চ অ্যালগরিদম। তাহলে এখন হচ্ছে আমরা সিমুলেশনটা দেখতে পাবো, বাস আমরা হিউরিস্টিক বুঝছি, আমরা পিএফএস বুঝে গেছি। এখন জাস্ট এ স্টার স্পেসিফিক কিছু জিনিসপত্র নিয়ে আমরা কথা বলবো। তো এস্টার সার্চ ইজ জাস্ট লাইক আ বিএফএস সার্চ। ওকে, আমি যেটা বলছি যে আমরা যেহেতু ইনফর্ম সার্চ করতেছি, দ্যাট মিনস কি আমরা অলরেডি এক্সিস্টিং সার্চিং টেকনিক্সকে অপটিমাইজ করবো। The BFS, DFS, these are uninformed search. That means এখানে কি নাই, হিউরিস্টিক জিনিসটা ইউজ করা হয় না। তো আমরা জাস্ট কাইন্ড এখানে বিএফএস এর সঙ্গে হিউরিস্টিকটাকে নিয়ে চলে আসা ট্রাই করতেছি। সো বিএফএস প্লাস হচ্ছে হিউরিস্টিক। তো সেটা হচ্ছে কাইন্ড টেকনিক্যালি আপনাকে যে সার্চ অ্যালগরিদমটা দিচ্ছে সেটাকে বলা হয় ডিএসআর সার্চ। সো এখানে একটা ফর্মুলা আছে, একটু ফর্মুলাটা দেখি। যে লেখা আছে দেখেন, f of n equals to g of n plus হচ্ছে the h of n। So n বলতে বোঝাচ্ছে যে কোনো নোড, যে কোনো আরবিটারি নোড or any point in the traversal or algorithm আপনি যে নোডে কারেন্টলি আছেন সেটাকে n বলা হচ্ছে। তো এটার যে ফাংশনাল ভ্যালু ক্যালকুলেট করা হচ্ছে এটা এই ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করা হচ্ছে, g of n plus হচ্ছে h of n। So what is g of n and what is h of n? So h of n টাই হচ্ছে এতক্ষণ আমরা যেটা স্টাডি করতেছিলাম কি, the heuristic। তার মানে এটা কি বোঝাচ্ছে যে the distance from the node n to the goal, right? heuristic এর মানে এটাই ছিল যে আমরা কারেন্ট সিচুয়েশন থেকে আমার গোলের কত কাছে বা কত দূরে আছে সেটা আমরা বুঝতে পারি ইউজিং এ ভ্যালু, যেটাকে বলা হয় the heuristic। তো h of n for any node বা for any node heuristic মানে হচ্ছে সে গোল থেকে কত দূরে বা কাছে আছে। But there is this another term g of n। g of n মানে হচ্ছে the path cost from the start node to n। So that's the definition of g of n। আপনি যে নোডটার কথা বলতেছেন n at any point of time, সেটা স্টার্ট নোড থেকে ওখানে আসতে আপনার কত কস্ট খরচ হচ্ছে সেটাকে বোঝানো হয়। তো গ্রাফে যদি একটা নোড নিয়ে আমরা কথা বলি সেটা বুঝে ট্রাই করি। লেটস সে আমরা নোড ই নিয়ে কথা বলতেছি। ওকে, তো নোডের ই এর জি অফ এনটা কত, মানে এফ অফ এনটা আমরা ক্যালকুলেট করতে চাই। আই ক্যান রাইট লাইক এফ অফ ই, রাইট? এন মানে হচ্ছে আমরা যে নোডে কারেন্টলি আছি, তাহলে আমরা কারেন্টলি হচ্ছে ই নোডে আছি। So f of e equals to হচ্ছে কি হবে, g of e plus হচ্ছে কি h of e হবে। তাহলে g of e কি বলতেছিল, the path cost from the start node to n। তাহলে আমাদের স্টার্ট নোডটা হচ্ছে দেখেন মেনশন করা আছে কোথায়, a তে মেনশন করা আছে, এবং a থেকে আমরা e তে আসার যে পাথ কস্ট সেটা বের করব। সো a থেকে e তে আসার কয়টা রাস্তা আছে, there is only one path, right? তাহলে এখানে g of e এর হলো কত হবে, 140। নেক্সট we have this h of e। h of e মানে কি, the heuristic value, যেটা ইন্ডিকেট করতেছে যে আমি আমার গোল নোড থেকে এবং e এর মাঝখানে কত ডিসটেন্সে আছে, বা আমার e থেকে গোলে যাওয়ার ডিসটেন্সে কত। এখন এই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি আপনাকে দেয়া থাকে ইউজুয়ালি, আর যদি দেয়া না থাকে দেওয়া হবে ইনফরমেশন যেটা স্যার হ্যাঁ বলুন। এই হিউরিস্টিক জিনিসটা তো মানে যে কোনো কিছু হতে পারে, এখানে যেমন ডিসটেন্স। Yes, exactly, যেটা বলছিলাম যে তখন বোঝালাম যে for a different problem the heuristic can be anything, and for one single problem অনেকগুলো heuristic ডিফাইন করা যেতে পারে। বাট যেহেতু আমরা এখানে ক্যালকুলেশন করবো, আমরা বুঝতে চাই যে নোডটা কত দূরে আছে, এই জন্য এখানে নাম্বারস ইউজ করা হয়েছে, যেহেতু নাম্বার দিয়ে কাজ করা যায়, ম্যাথমেটিক্যাল অপারেশনস পারফর্ম করতে পারি আর কি। এখানে অন্য কিছু দিলে সেটা হয়তো খুব একটা ফিজিবল হতো না। সো ফর দ্যাট রিজন এটা জাস্ট নাম্বার দিয়ে সিম্পলি আর বোঝানোর ট্রাই করা হয়েছে।
but Yes. it can be anything. Alright. So h of eta কি ছিল আমি বলতেছিলাম সে e এর হিউরিস্টিক ভ্যালু and that will be given to you তাহলে h এখানে দেখেন একটা টেবিল দেয়া আছে এই টেবিলটা হচ্ছে আপনার সেই হিউরিস্টিক টেবিল তাহলে নোড e এর হিউরিস্টিক ভ্যালু আমরা খুঁজতেছিলাম সেটা হচ্ছে e এবং এটার হিউরিস্টিক ভ্যালু কত দেয়া আছে 253 so if I write this is 253 so this will add up to what 393 তাহলে এই হচ্ছে the f of functional value of node e 393 so e 393 so কি বুঝলাম ক্যালকুলেশনটা কিভাবে করে আমি আমরা পরে সিমুলেশনটাই দেখবো বাট জাস্ট টার্মগুলোকে ক্লিয়ারিফাই করে নিলাম যাতে সিমুলেশনের সময় কনফিউজিং না হয় যখন থাকে এনি কোয়েশ্চেন স্যার এফটাকে কি বলা হচ্ছে? এফটা হচ্ছে ওই নোডের ফাংশনাল ভ্যালু আপনি বলতে পারেন বা যেটাকে এইভাবে বলা যায় যে দ্য গুডনেস ভ্যালু গুডনেস ভ্যালু মানে হচ্ছে ধরেন এই যেটা বলতেছিলাম যে চেসের এক্সাম্পলটাতে অনেকগুলো মুভস থাকতে পারে তাই না তো আমরা হচ্ছে এখানে যেতে পারি এখানে যেতে পারি তাহলে আমরা যদি হিউরিস্টিক অ্যাপ্লাই করি তাহলে জাস্ট হিউরিস্টিকের বেসিসে যেটা হচ্ছে ভালো হিউরিস্টিক সেটাতে আমরা মুভ করতে পারি বাট আমরা যদি ইনফর্ম সার্চ করতে চাই এটা হচ্ছে কি করে আনইনফর্ম প্লাস হিউরিস্টিকটাকে অ্যাপ্লাই করা হয় তাহলে এখন আমি বলতেছি যে ওকে আমি হচ্ছে এই নোডের ফাংশনাল ভ্যালুটা ক্যালকুলেট করবো দিস ইজ এ দিস ইজ বি সো এফ এ ক্যালকুলেট করতে চাই আমি এফ বি ক্যালকুলেট করতে চাই দেন আই উইল কম্পেয়ার যে এফ এ আর বি এর মধ্যে কোনটা বেটার তাহলে যেটা বেটার হবে আমি সেটাতে মুভ করতে চাই সো এফটা দিয়ে হচ্ছে ওইটাই আর কি ফাংশনাল ভ্যালু বলতে পারেন বা গুডনেস ভ্যালু বলতে পারেন ফর্মালি ওইভাবে ডিফাইন করা হয় তো সেই গুডনেস ভ্যালুটা আমরা দেখতেছি তো যে নোডের গুডনেস যত বেশি হবে সেটা আমরা চুজ করার প্রবাবিলিটি তত বেশি হবে প্লাস আমরা বুঝে নিব যে সেটা আমাদের গোলের দিকে ওখানে নিয়ে যাচ্ছে আর কি বুঝা গেছে হ্যালো যিনি আস্ক করছিলেন স্যার বুঝতে পারছেন জিনিসটা স্যার বুঝতে পেরেছি। ওকে so let's dive into the I think simulation so simulation is just like BFS right but unlike BFS এখানে যে জিনিসটা ইউজ করতে হবে সেটাকে বলা হয় priority queue so priority queue জিনিসটা কি কেউ কি জানেন জি স্যার বলেন তো মনে হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক জিনিসকে আগে প্রায়োরিটি দেওয়া কিভাবে Yes, exactly. So আমি যদি চাই যে হচ্ছে আমরা একটা কিউ বানাবো যেখানে আমি যত নাম্বারই পুশ করি ছোটগুলো সবার সামনে থাকবে তাহলে 1 পুশ করলাম তারপর যদি আমি 4 পুশ করে পড়ে যাবে তারপর যদি আমি 3 পুশ করি তাহলে সেটা আগে চলে আসবে সামথিং লাইক দিস আমি যদি চাই যে প্রায়োরিটিতে হচ্ছে বড় নাম্বার আগে আসবে তাহলে 7 পুশ করবো সেটা আগে আসবে যদি আমি 6 পুশ করি সেখানে থাকবে যদি আমি হচ্ছে 9 পুশ করি তাহলে সেটা সবার সামনে চলে আসবে তাহলে সবচেয়ে হাইয়েস্ট নাম্বারটাকে সবার সামনে রাখার ট্রাই করে সো দ্যাটস দ্য প্রায়োরিটি সো আমরা সেটাকে অনেকভাবেই সাজাতে পারি বাট বাই ডিফল্ট যদি কোনো অপটিমাইজেশন আমরা না করি কোনো হচ্ছে কাস্টম অপারেটর ইউজ না করি তাহলে বাই ডিফল্ট ছোট নাম্বারগুলোকে সে প্রায়োরিটি দিয়ে সামনে রাখার ট্রাই সো দ্যাট ইজ প্রায়োরিটি ওকে সো আমরা তাহলে আমাদের একটা প্রায়োরিটি কিউ রাখতে পারি এখানে এখানে হচ্ছে আমরা আমাদের অ্যালগরিদমটা স্টার্ট করতে চাই সো আমাদের স্টার্ট নোটটা দেখেন কোথায় এ মেনশন করা আছে তাহলে যেহেতু ইনিশিয়ালি দেয়ার ইজ নাথিং আমরা এটাকে পুশ করতে চাই বাট রিমেম্বার আমাদের প্রত্যেকটা নোডের জন্য কি ক্যালকুলেট করতে হবে এফ অফ এন ক্যালকুলেট করতে হবে which is g of n প্লাস হচ্ছে h of n তাহলে a এর হচ্ছে f of এটা আমি ইন ডেপথ ক্যালকুলেট করে দেখাই যে f of a equals to g of a প্লাস হচ্ছে h of a সো একটু আগে এগুলো দেখে আসছি g of a মানে কি স্টার্ট নোড থেকে a তে আসার পাথ কস্ট কত তাহলে দেখেন আমাদের স্টার্ট নোডটাই হচ্ছে a তাহলে a থেকে a তে আসার পাথ কস্ট কত হবে 0 হবে তাহলে এখানে g of a equals to 0 বসে যাবে আর h of n আমি কোথা থেকে পাবো সেটা হচ্ছে আমাকে টেবিলে দেয়া থাকবে যে নোড a এর হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 366 তাহলে এখানে যদি এটা লিখি 366 তাহলে আমি খুঁজে পাবো 366 তাহলে a যখন পুশ করতেছি আমরা এই ভ্যালুটা হচ্ছে এর সঙ্গে স্টোর করব
A 366. ওকে, তাহলে আমাদের কিউতে একটা ভ্যালু আছে, তাহলে এটাকে হচ্ছে আমরা রিমুভ করবো এখন, যেহেতু বিএফএস স্টাইলে এটাই করতে হচ্ছে। সো আফটার দ্যাট আমরা কি করলাম, বিএফএস এ যখন একটা নোডকে আমরা হচ্ছে খুঁজে পাই কিউ থেকে, তার হচ্ছে নেইবারিং লিস্ট আমরা ট্রাভার্স করেছি, তার কাছে যে যে নেইবার আছে সেগুলো আমরা ভিজিট করতে থাকি। তো যেখানে যত গ্রাফ ভিজুয়ালি আছে, সো এই লিস্টটা ক্রিয়েট না করে এখান থেকে দেখি। এ থেকে যাওয়া যাচ্ছে তিনটা নোডে, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, একটা হচ্ছে ই তে। সো লেটস পুট দেম ওয়ান বাই ওয়ান। সো বি, তো বি এর জন্য আমাকে ক্যালকুলেট করতে হবে সে এফ অফ বি ক্যালকুলেট করতে হবে। এফ অফ বি ইকুয়ালস টু হচ্ছে জি অফ বি প্লাস হচ্ছে কি এইচ অফ বি। তো জি অফ বি স্টার্ট নোড থেকে বি তে আসার পাথ কস্ট, স্টার্ট নোড থেকে বি তে যাওয়া যায় এইভাবে, তাহলে পাথ কস্টটা হচ্ছে কি 75 প্লাস দ্য হিউরিস্টিক কস্ট অফ বি, যেটা হচ্ছে আমাকে এই টেবিলে দেওয়া থাকে, which is 374. If you add these up, I think it's 449. Then we'll be 449 push করবে। So B এর কাজ শেষ, নেক্সট আমরা কি করব, let's say go for C. So এখানে just we change this plus f of C equals to G of C plus H of C. So G of C, that is start node থেকে C তে আসার path cost, which is 118. So 118 প্লাস হচ্ছে H of C বের করতে হবে, তাহলে C এর হিউরিস্টিক ভ্যালু দেয়া আছে in the table 329. If I add these up, I think it's 447. তাহলে C কে আমি পুশ করে দিলাম, it's 447. ফাইনালি কে থাকতেছে আমার এ থেকে ই তে আসার জন্য, আমরা পাথ কস্টটা একবারে দেখে নিই যে এ থেকে ই তে আসার জন্য 140। ই একটা আমরা অলরেডি ক্যালকুলেট করে দেখছিলাম, রাইট, যে দিস ওয়াজ 393, সো এটা নতুন করে না দেখেন, আমি জাস্ট ই কে পুশ করে দেব 393। সো এখন আমরা আবার কিউতে যাব এবং কিউ থেকে রিমুভ করতে হবে। ইফ ইউ থিঙ্ক যে কিউ থেকে রিমুভ করলে পি চলে আসবে আগে, দেন ইউ আর রং। কেন? রিমেম্বার দিস ইজ হোয়াট আ প্রায়োরিটি কিউ। তাহলে প্রায়োরিটি কিউতে আমরা যদি কোনো ধরনের মডিফিকেশন না করি, কোনো প্যারামিটার না দিই, বা হচ্ছে এখানে হচ্ছে কাস্টম ফাংশন বা অপারেটর না লিখি, এটা বাই ডিফল্ট ছোট ভ্যালু থেকে বড় ভ্যালুগুলোকে স্টোর করে। তাহলে সবচেয়ে ছোট ভ্যালু এখানে কোনটা আছে? 393। তাহলে এই জিনিসটা হচ্ছে রিমুভ করা। আমি জাস্ট কিউতে যখন পুশ করছি ওই অর্ডারটা মেনটেন করে নেই, বিকজ অর্ডারটা মেনটেন করে লিখতে হয় না যখন আপনি সিমুলেশন দেখাবেন আর কি, ইভেন ইন থিওরি। আর আপনি যদি চান ফর সেফটি রিজনস ইউর কনভিনিয়েন্স, আপনি চাইলে ছোট থেকে বড় বারবার লিখতে পারেন, বাট সেক্ষেত্রে আবার পেন্সিল দিয়ে লিখতে হবে আর কি, একটা লেখার একটা বুঝতে হবে। বাট এনিওয়ে, আমাদের তাহলে কে রিমুভ হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস বোঝানোর ছিল। সো আমরা সবসময় ছোট বলে যেটা আছে সেটাকে রিমুভ করতেছি, বিকজ আমরা প্রায়োরিটি কিউ ইউজ করলাম। Now let's go to E. Okay. E তে চলে আসলাম আমরা। ওকে, ই থেকে যাওয়া যাচ্ছে কোথায়? জি তে যাচ্ছে এবং এফ এ যাওয়া যাচ্ছে। সো লেটস গো, আই থিংক অ্যালফাবেটিক্যালি জি কে নিয়ে আসবো। আরেকটা জিনিস নোটিস করবেন যে আমি বারবার পুরো কিউটাকে কিন্তু কপি করতেছি না, হ্যাঁ, যে এখানে যে নোটগুলো ছিল সেগুলো তো অলরেডি কিউতে আছে, সো বাট এখানে কিন্তু এগুলো থাকবে, বাট বারবার লেখার কোনো দরকার নেই। আমরা জাস্ট যে নোটটাকে হচ্ছে কিউ থেকে পপ করে আনলাম সেটার নেইবারগুলোকে হচ্ছে বারবার নিলে হচ্ছে অ্যাপেন্ড করতে থাকবো, অ্যান্ড দেন গেটস দ্য জব ডান আর কি। আপনারা যখন থিওরি ক্লাসে হয়তো দেখবেন, হয়তো থিওরি ফ্যাকাল্টি সব কিছু বারবার কপি করে হচ্ছে দেখাবে। সো ইদার ওয়ে ইটস ফাইন, ইটস আপ টু ইউর কনভিনিয়েন্স, অ্যান্ড আপনি যেভাবে আর কি ফলো থ্রু করতে পারেন। আমি সেম জিনিস বারবার লিখি না, সো জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, বা ক্লাসে দেখে যেন আপনারা কনফিউজ না হয়ে যান। আমি তো ক্লাসে হচ্ছে এগুলো লিখছি, থিওরি টাইপগুলো লিখতেছে, ইটস দ্য সেম থিং আর কি। আচ্ছা, ই থেকে আমরা জিতে যেতে চাই, তাহলে আমাকে দুইটা জিনিস ক্যালকুলেট করতে হবে, রাইট? যে স্টার্ট নোড যেটা হচ্ছে এ থেকে জিতে আসার
পাথ কস্টটা বের করতে হবে, আর আমাদের হচ্ছে জি এর হিউরিস্টিকটা দরকার। তাহলে দেখেন আমরা এ থেকে হচ্ছে ইতে আসার পরে হচ্ছে জিতে যেতে যাচ্ছি, তাহলে পাথ কস্টটা কি হবে 140 প্লাস হচ্ছে 80 which is 220, right? এটার সঙ্গে আমরা অ্যাড করবো the heuristic cost which is 193, so I think I will get 470. তাহলে জি এর এফ ভ্যালু হচ্ছে কি 470। ওকে, তো ই থেকে আমরা এফ ট্রাভার্স করে ফেললাম, এখন ট্রাভার্স করতে হবে কাকে, সরি ই থেকে জি গেলাম, এখন ই থেকে এফ আসতে হবে। তো সেম থিং, যে এ স্টার্ট নোড থেকে এফ এখানে আসার পাথ কস্ট হচ্ছে 140 প্লাস হচ্ছে 99, so if you add these up 150 plus হচ্ছে 99, so this is supposed to be 239, okay, প্লাস আমার এফ নোডটার heuristic value নিতে হবে which is 178, so if you add these up it's 370, 400, is it correct? Yeah, so I think it is also 470, right? Okay, let's just calculate. 409 plus 270. Yeah, it's 470. Okay. So, just gonna make sure we should take that like this. জিতে হচ্ছে কিছু একটা ভুল হয়েছে। ওকে, সো জিতে ছিল দেখেন 140 প্লাস 80, সেটা ছিল 220 প্লাস হচ্ছে আমার 193, এটা যদি অ্যাড করেন এখানে আচ্ছা 7 চলে যাবে, সো দিস ইজ 413, আমি একটা ক্যালকুলেশনে ভুল করছি, my bad, so G is supposed to be 430, okay, so এখানে ক্যালকুলেশন মিস্টেক হয়েছে। alright, F এর জন্য হচ্ছে this is 470, so F 470, so is there anyone left for E? না, আমরা E এর সবগুলো নেবার ট্রাভার্স করে ফেলছি, যেটা হচ্ছে G এবং F। এখন আমরা আবার Q তে যাব, যে আমরা Q থেকে কাকে রিমুভ করতে চাই সেটা দেখব। সো রিমেম্বার Q মানে হচ্ছে সবগুলাই কিন্তু Q, সবগুলাই কিন্তু একটা সিঙ্গেল Q। আমার একটা দুইটা তিনটা চারটা ক্যান্ডিডেট নোড আছে, এখান থেকে যেটা স্মলেস্ট সেটাকে আমরা রিমুভ করব। সো এখানে হচ্ছে 449, 447, 413, 417, তাহলে আই থিংক ইটস দ্য স্মলেস্ট ওয়ান। G 413 কি হচ্ছে আমরা রিমুভ করতে চাই। ওকে, সো আমরা যখন জিতে চলে আসলাম, জি থেকে হচ্ছে যাওয়া যাচ্ছে কোথায় দেখেন, শুধুমাত্র একটাই নোড আছে, সেটা হচ্ছে এইচ। তাহলে এইচ এর পাথ কস্ট ক্যালকুলেট করতে হবে ফ্রম স্টার্ট নোড, সো এ থেকে এইচ যেতে যাচ্ছে, সো দিস ইজ দ্য পাথ উই টুক টু রিচ হিয়ার, সো 140 প্লাস হচ্ছে 80 প্লাস হচ্ছে 97, so this is like 220 plus হচ্ছে 97, so we can give 3 here, so 217 plus হচ্ছে 100, so this is 317, the path cost, so 317 plus হচ্ছে h এর heuristic নিতে হবে, তো h এর heuristic কত দিয়েছে দেখো 98, so 98 add করি 317 plus হচ্ছে 40, let's be safe, 27, 270 plus হচ্ছে 98, this is 450, তাহলে each এর ভ্যালুটা আসবে 450, done. So G থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না, so we are done with this one. এখন আবার আছে আমরা তাহলে কিউতে ব্যাক করি,
So আমার হচ্ছে 1 2 3 4 আবার চারটা ক্যান্ডিডেট আছে। So this time I can see যে হচ্ছে H415 is the smallest one. So H415 নিয়ে আসলাম। ওহ, okay. H থেকে কোথায় যাওয়া যায় দেখেন, I তে যাওয়া যায়। That's the only neighboring node. So I তে যাব। So আমাকে এখন ক্যালকুলেট করতে হবে কি যে A থেকে I তে যাওয়ার পাথ কস্ট কত। তাহলে এই যে এই পাথটা ধরে হচ্ছে আমরা গোলে রিচ করতেছি। সো আমরা এটা যদি অ্যাড আপ করি সেটা হচ্ছে 140 plus 80 হচ্ছে 220 plus হচ্ছে 97 this is 198. So the answer is I think 480. তাহলে I তে রিচ করার সময় আমরা ফুল বসাবো 480. Now you might think যে আচ্ছা আমি তো গোলে রিচ করে গেছি তাহলে আমার অ্যালগরিদমটা টার্মিনেট করবে। However it will not. কখন টার্মিনেট হবে? যখন কিউ থেকে ফর দ্য ফার্স্ট টাইম আমরা হচ্ছে গোল নোডটাকে হচ্ছে বের করে নিয়ে আসতে পারবো, অনলি দেন আমাদের অ্যালগরিদমটা টার্মিনেট হবে। তাহলে যেহেতু গোল নোডে হচ্ছে এখন আমরা বের করতে পারি না, আমরা এখন আমাদের অ্যালগরিদম চালিয়ে যাবো। সো সেম থিং আমরা আবার চেক করে দেখবো যে হচ্ছে নেইবারিং সরি কিউ থেকে কারা হচ্ছে স্মলস্ট। সো এগেইন দেখেন যে 449 447 17 18 f is the smallest which is 470. তাহলে এই f টা হচ্ছে রেকর্ড হবে। ওকে, তো আমরা যদি এফ থেকে কোথায় যাওয়া যায় চেক করে দেখি, দেখেন এফ থেকে হচ্ছে শুধুমাত্র আমরা বলে রিচ করতে পারি। তাহলে হচ্ছে আমাকে কি বের করতে হবে, এ থেকে হচ্ছে আইতে আসার পাথ কস্ট। বাট দিস টাইম রিমেম্বার আগের পাথটা ছিল এইটা এন্ড দিস টাইম আমাদের পাথটা হবে এইটা। সো দে আর নট দ্য সেম। তাহলে এইটা যদি হচ্ছে আমি বের করি, সো দিস ইজ 140 প্লাস হচ্ছে 100 plus also 210 I think. So 300 410 that is 450. Okay, so 415 হচ্ছে 50 হচ্ছে path cost and আরেকটা জিনিস বের করতে হয় যে কারেন্ট নোড থেকে গোলে যাওয়ার ডিসটেন্স কত as in heuristic value. আমরা I যে নোডটা তার হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 0, অথবা আমরা এটা বলতেই পারি যে গোল নোড থেকে গোলে যাওয়ার ডিসটেন্স is 0, just like start node থেকে start node আসার ডিসটেন্স 0. So this is just 450. তাহলে এইখান থেকে যদি আপনি I কে পুশ করেন তাহলে 450 and this time যখন আমরা কিউ থেকে কোনো একটা ভ্যালু রিমুভ করতে চাই we will see যে I 418 will be removed and যেহেতু this is the first time আমরা আমাদের গোল নোডটাকে বের করে নিয়ে আসতে পারছি, only then the algorithm will terminate. So that's what the S2 search algorithm is. সে আপনাকে বলে দিলাম যে দুইটা জিনিস এখানে বলছে, কি কি যে কি পাথ দিয়ে আপনি হচ্ছে স্টার্ট নোড থেকে গোল রিচ করছেন এবং হচ্ছে সেটা কস্ট কত। আমরা যদি একটু পাথটা বের করতে চাই আমাদেরকে একটু ব্যাক ট্র্যাক করতে হবে। So this is our goal, ঠিক আছে I. So we'll go যে কোথায় I আছে সেটা চেক করে দেখতে চাই। So this is I. For the first time সে এখানে অ্যাপিয়ার করছে, তাহলে এখানে যে নোডটা ছিল এটা হচ্ছে কাইন্ড অফ প্যারেন্ট নোড যার থেকে ওখানে আমরা রিচ করছি। আমরা H থেকে হচ্ছে I তে রিচ করছি। So we see now we have H415. তাহলে আমরা দেখব যে for the first time কোথাও H415 অ্যাপিয়ার করছে and I see যে H415 is here. H আমরা কোথা থেকে আসছি, G থেকে আসছি। So G next আমরা চেক করব যে G413 কোথায় আছে। So G413 is here for the first time. আমরা E থেকে হচ্ছে G তে পাস করব, তাহলে E চলে আসবে and finally E393. So this is here. তাহলে আমরা A থেকে হচ্ছে E তে রিচ করছিলাম, right? And this was our start node. তাহলে এইটাই হচ্ছে সেই পাথটা যেটা দিয়ে আপনি স্টার্ট নোড থেকে গোল নোডে রিচ করছেন। And what is the total cost? টোটাল কস্ট হচ্ছে যখন আমরা নোডটাকে হচ্ছে রিমুভ করছি কিউ থেকে, এটাতে যে নাম্বারটা অ্যাসোসিয়েটেড ছিল এটাই বেসিক্যালি ওই পাথ কস্ট আসলে। the total path cost is 480. অথবা আপনি যদি হচ্ছে এই পাথ ধরে এসে ক্যালকুলেট করে দেখেন, you will find out that the answer is 480. So this is your S2 search algorithm and its simulation.
So, কোনো কোয়েশ্চেন আছে কারো? আচ্ছা স্যার, আমরা হচ্ছে যে আই আবার ইউজ করলাম কেন, আই এর পরে এফ আবার ইউজ করলাম কেন, একটু যদি বলবেন। একবার একটু কোয়েশ্চেনটা বলতে হবে আই থিঙ্ক। স্যার মানে এই যে আই এর পরে তো আই তো পপ হলো না, তারপরে হচ্ছে যে আমরা F17 ইউজ করতেছি, আবার এটা কেন করলাম আর কি। আই এর পরে কিন্তু এফ পপ হয় না, এফটা কিন্তু আগে পপ হয়েছে, এই যে এখান থেকে পপ হয়েছিল, ঠিক আছে? যখন এফটা আসছে তখন আমরা I450 খুঁজে পেয়েছি। And after that কিউতে যতগুলো ভ্যালু ছিল সবগুলোর মাঝখানে স্মলেস্ট ছিল I418। এই যে দেখেন I418টা আমি রেখে করে দিলাম। বুঝছি। স্যার হ্যাঁ, স্যার এটা কি অলওয়েজ মিনিমাম কস্ট দিবে আমাদের? মিনিমাম কস্ট। আচ্ছা, আমি ওখানে যাচ্ছি। আমরা জাস্ট অ্যালগরিদমটা সিমুলেশনটা নিয়ে আগে কথা বলি, যে কারো কোনো কনফিউশন আছে কিনা। If not, then I'll talk about the optimality I think you were asking about. হ্যাঁ, আমরা এটা আচ্ছা, নিয়ে কথা বলবো। আরেকটা হলো যে স্যার যদি এমন হয় যে দুইটা কস্ট মানে দুইটা নোডের কস্ট সেম, সেক্ষেত্রে কোনটা নিব? Something like this, যে F10 এফও, হ্যাঁ, G10। জিও টেন স্যার এরকম। তাহলে এটা হচ্ছে কাইন্ড একটা টাইট সিচুয়েশন। তাহলে এটা ব্রেকডাউন করার জন্য হচ্ছে যে কোয়েশ্চেনে আপনাকে বলে দেওয়া হয় যে কি অ্যাপ্রোচে আপনি ফলো করবেন। এখানে যেহেতু লেটার আছে, আমি বলতে পারি যে অ্যালফাবেটিক্যাল অর্ডারে যেটা আগে আসবে সেটা নেবেন, যেটা রিভার্স অর্ডারে আগে আসবে সেটা নেবেন। অথবা যদি কোনো কিছু মেনশন করে দিই, তাহলে আমরা কিউতে যে অর্ডারে এগুলোকে পুশ করবো, সেই অর্ডারে যেটা আগে পুশ হয়েছে সেটাকে রিমুভ করে দিব। So there will be breaking conditions, breaking criteria যেটা আপনাকে মেনশন করে দেওয়া হবে in the question if there is time. আর যদি মেনশন করে না দেয় তাহলে বাই ডিফল্ট আমরা যেটা আগে পুশ হচ্ছে ওইটাকে আগে রিমুভ করে ফেলি। জি স্যার। ওকে, স্যার ইয়েস। আই এর জিনিসটা একটু আরেকবার বোঝানো যাবে, মানে দুইবার কেন হলো? ওকে, অলরাইট। সো যখন H415 রিমুভ করা হয়েছে, আমরা একটু এইচে যাই। তো দেখেন এইচ থেকে আইতে যাওয়া ছিল, তাহলে আই এর জন্য হচ্ছে এফ অফ আই ক্যালকুলেট করছি এন্ড খুঁজে পাইছি যে 418, ওটাকে বসায় দিছি। আচ্ছা বুঝছি স্যার, আমি এইচ হ্যাঁ, থেকে so আই যাওয়া যায়, এফ থেকে আই yes, যাওয়া যায়, এই জন্য দুইটা yes. আসছে। So up to this point আমরা উপরে যদি তাকাই, আমাদের কিউতে যা যা ছিল ওইখান থেকে কিন্তু এরপরে স্মলেস্ট ভ্যালুটা 417 ছিল। তো ওই জন্য স্মলেস্ট 417 কে নিয়ে আসলাম। তাহলে আপনি যদি এফ এর দিকে তাকান, যে এফ থেকে আবার আইতে আরেকটা রাস্তা দিয়ে যাওয়া যায়, তখন আমরা হচ্ছে সেই এফ অফ আই নতুন করে ক্যালকুলেট করেছি, ওটা খুঁজে পেয়েছিলাম 450। and then এখান থেকে উপরে যতগুলো কিউ রিমেনিং ভ্যালু ছিল, ওখানে সবচেয়ে স্মলেস্ট ছিল I418, and that's when it for the first time popped from the queue. তখন আমাদের অ্যালগরিদমটা টার্মিনেট করছে। ওকে, তাহলে আমরা দুইটা পাথ দেখতেছিলাম, ঠিক আছে? তাহলে দুইটা পাথের কস্ট বেসিক্যালি হচ্ছে এই পাথটা ধরে যদি আপনি আসেন তাহলে এই কস্টটা হচ্ছে 450, আর যদি এই পাথটা ধরে যান তাহলে the cost is 480। তাহলে এই দুইটা পাথের মাঝখানে সবচেয়ে অপটিমাল হচ্ছে 480, রাইট? যেটা আমাদের হচ্ছে মিনিমাম কস্ট দিচ্ছে। এন্ড আমরা আমাদের অ্যালগরিদম যে পাথটা বের করলাম সেটার কস্ট 480। So you might be thinking, okay, this is the optimal answer. So that means, so you can say that the A star is optimal. However, the optimality of A star depends on something else, যেটাকে বলা হয় admissibility. So এটি হচ্ছে লাস্ট থিং যেটা দেখা ট্রাই করব। admissibility হচ্ছে is defined like this. Each of it আমরা already জানি, right? Heuristic of node n, যেটাকে কি বলা হয়? That approximation cost or distance to the goal from node হচ্ছে কি n, আর h star n হচ্ছে যে actual cost or distance to the goal from n.
So that's the meaning of this one, h star n, আর h of n তো আমরা এতক্ষণ নিয়ে কথাবার্তা বলছি। So we know the heuristic জিনিসটা কি। তো অ্যাডমিসিবিলিটি বলে যে কোনো একটা নোডের হিউরিস্টিক ভ্যালু যদি ওই নোড থেকে গলে যাওয়ার অ্যাকচুয়াল কস্টের চেয়ে ছোট বা সমান হয়, and this condition holds true for all the nodes in the graph, তখন ওই স্টার সার্চটা যে হিউরিস্টিক দিয়ে অ্যাপ্লাই করা হচ্ছে, we can say that heuristic is admissible, and যদি একটা জিনিস admissible হয় only then আমরা বলতে পারি যে স্টার আমাকে অলওয়েজ অপটিমাল আনসারটা প্রোভাইড করবে। আমি এটা যদি একটু লিখি যে if for any node n its heuristic value is less than or equal to the actual cost of the goal from that node, right? মানে হচ্ছে যে আমি কোনো একটা নোডে আছি, ধরেন হচ্ছে এটা নাম হচ্ছে এ নোড, এ থেকে হচ্ছে বি, বি থেকে সি, সি থেকে হচ্ছে গোল নোড আছে। তাহলে এ থেকে বি থেকে সি থেকে গোলে যাওয়ার যে একটা হিউরিস্টিক ভ্যালু, সেটা হয়তো আমাদের টেবিল অলরেডি দেওয়া থাকে। সো বলা হচ্ছে এ এর জন্য হচ্ছে 400, আর অ্যাকচুয়াল যে পাথগুলো, রাইট, এখানে তো আমাদের কস্টগুলো অ্যাসোসিয়েট করা আছে, যেটা হচ্ছে 150, ধরেন এটা 250, এটা হচ্ছে 350। তাহলে অ্যাকচুয়াল পাথ কস্টটা কত হবে? এটা 350, 200 and 150 যদি আমরা অ্যাড করে দিই, 3 to 1 হচ্ছে 6, তাহলে টোটাল কস্ট অ্যাকচুয়ালি কি 700। তাহলে এই যে এইচ স্টার এনটা, রাইট, হ্যাঁ, তাহলে এইচ স্টার আমি যদি এ বলি, সেটা হলো কত হবে? 700। তো আমরা চেক করে দেখতে চাচ্ছিলাম if this is less than equals to 1, the h of n অথবা h of n নট, and টেবিলে আমাকে বলা হচ্ছে the heuristic of a is 400, তাহলে এখানে যদি 400 লিখি then this is true. So a নোডের হিউরিস্টিক ভ্যালুটা a নোড থেকে গলে যাওয়ার যে অ্যাকচুয়াল পাথ কস্ট সেটার ছোট বা সমান, হিয়ার দিস ইজ স্মল। তাহলে এই কন্ডিশনটা যদি প্রত্যেকটা নোডের জন্য হচ্ছে ট্রু হয়, ট্রু ফর all the nodes, then that heuristic that's you were given, okay, that heuristic is admissible. And যদি heuristic হচ্ছে admissible হয়, then a star is optimal. So this is the condition for optimality of a star. The heuristic টা apply করে আমরা a star সার্চটা সলভ করতে চাচ্ছি, সেই হিউরিস্টিকটা যদি অ্যাডমিসিবল হয় তখন a star অলওয়েজ অপটিমাল। সো কন্ডিশনের ফর্মাল আইডিয়াটা কি বুঝা গেছে নাকি আরেকবার বলতে হবে? আমরা এক্সাম্পলগুলো দেখবো যে হিউরিস্টিকটা আছে আমাদের সামনে, এটা দিয়ে চেক করে দেখবো। আই থিঙ্ক এটা দেখলে খুব ইজিলি বুঝতে পারবো। সো দেখেন এই যে হিউরিস্টিক টেবিলটা দেয়া আছে, রাইট, এটা হচ্ছে অ্যাডমিসিবল কিনা সেটা আমরা চেক করে দেখতে চাই। তাহলে দেখেন নোড এ এর জন্য হচ্ছে h of n হচ্ছে 366, আমাদের ফর্মুলাটা ছিল h of n is less than equals to h star হচ্ছে n, so 366 should be less than equals to what? a থেকে অ্যাকচুয়ালি হচ্ছে গোলে যাওয়ার যে পাথ কস্ট সেটা। Now here comes the tricky part or confusing part, যে you might ask, okay, a থেকে e তে আসলাম ভালো কথা, বাট e থেকে তো হচ্ছে দুই দিকে হচ্ছে যাওয়া যায়, তার মানে a থেকে গোলে রিচ করা যায় কি দুই ভাবে, তাহলে দুইটা পাথের কস্ট দুইটা আসবে। ওকে ফাইন, আমরা দুইটা পাথের কস্টে ক্যালকুলেট করব। আমরা অলরেডি ক্যালকুলেট করে দেখে ফেলছি যে একটা পাথ দিয়ে কত হবে 480, একটা পাথ দিয়ে কি হবে 450, তাহলে এখানে কোন ভ্যালুটা বসে চেক করতে হবে। সো অলওয়েজ এটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট, ওইটাকে বসে আমরা চেক করে দেখব। তাহলে আমরা এখানে কত বসাবো 418, তাহলে is 366 less than or equals to 418? The answer should be T. Yes. Okay, now let's check for B. Okay. So B তে যদি আমি আসি, can I reach to
to the goal node from B? Can anyone answer? ধরেন যে আমরা হচ্ছে উল্টা উল্টা ব্যাক করবো না, হ্যাঁ আমরা এ থেকে বিতে আসছি, সো বি থেকে এতে আমরা যাবো না, হ্যাঁ ব্যাক ট্র্যাক আমরা করতেছি না। সো এটা এখানে বাই ডিরেকশন, আবার ধরেন যেটা ডিরেকশন। সো বি থেকে কি হচ্ছে আইতে যাওয়ার হচ্ছে, না তাহলে বি থেকে আইতে যাওয়ার যে কস্টটা, অ্যাকচুয়াল কস্ট, সেটা কত হওয়া উচিত? Some big number that's way too big, I mean that's never gonna be achievable. So something like what? Infinity, right? That is logical. তাহলে আমি বসে দেখতে চাচ্ছি যে হচ্ছে is 374 less than equals to infinity? The answer should hold true. সিমিলার ওয়েতে হচ্ছে আপনি যে হচ্ছে সি চেক করেন, ডি চেক করেন, তাহলে এগুলো থেকে আপনি হচ্ছে গোলে যেতে পারবেন না। তো জাস্ট ফর সিম্পলি এগুলো দেন আপনি এখানে ইনফিনিটি বসিয়ে দিচ্ছেন, এন্ড দিজ আর ওকে। এখন আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলোতে যাই, যেটা হচ্ছে ধরেন ই। সো ই শুড বি লেস দেন ইকুয়ালস টু সামথিং। তাহলে আবার সেই কনফিউশনটা যে ই থেকে তো দুইটা পাথ আছে, তাহলে অলরেডি বলে ফেলছি যে আমাদের যদি মাল্টিপল পথ থাকে টু রিচ দ্য গোল নোড ফ্রম দ্য কারেন্ট নোড, আমরা যে পাথে কস্ট সবচেয়ে কম সেই পাথটাকে হচ্ছে নেওয়া ট্রাই করি। আমরা জানি যে এই পাথে যাই আসলে এই পাথে হচ্ছে স্মলেস্ট হওয়ার কথা। তো এটা যদি ক্যালকুলেট করে দেখেন যে 80, 97 and 101, so this should be like 198 plus হচ্ছে 80, so I think it's like 278. তাহলে এখানে কত বসাবো? 278. তাহলে is 253 less than equals to 278? The answer is yes. And if you want, আপনি প্রত্যেকটা নোডের জন্য চেক করে দেখবেন যে this condition holds true. So যেহেতু হচ্ছে h of n is less than equals to h star of n for all the nodes, then we can say that this heuristic is admissible, and that's why the A star is optimal. So did you understand this one? কার কোনো confusion আছে? No, sir. Okay, all right, great. So আর কিছুই নাই, অলমোস্ট উই আর ডান উইথ ইট। আমি জাস্ট একটু অ্যাসাইনমেন্ট যেটা আমরা ছিল ওটা একটু দেখাই দিই আপনাদের, যে আমরা কি অ্যাসাইনমেন্ট করতেছি। এটা শেয়ার করে দেবেন একটু পরে। So this task is like a maze task. সো এটা হচ্ছে আপনাদেরকে হিউরিস্টিক বোঝানোর সময় যেটা বোঝালাম আর কি, যে একটা মাইস আছে, সে কোনো একটা জায়গায় একটা চিজ কেক আছে, ওইটাতে হচ্ছে রিচ করতে যাচ্ছে। সো দিস ইজ জাস্ট এক্স্যাক্টলি সেম সিনারি। সো এই মেজটার কোনো একটা পয়েন্টে আপনি আছেন, এই পয়েন্টটা থেকে আপনি কোনো একটা পয়েন্টে রিচ করতে যাচ্ছেন। সো কাইন্ড একটা স্টার্ট নোড আছে জাস্ট লাইক এ মাইস, একটা গোল নোড আছে যেখানে একটা চিজ কেক আছে। সো আপনি ওখানে রিচ করতে যাচ্ছেন। However, just like the maze, maze অনেক ধরনের অবস্টাকল থাকে যেটার কারণে আপনি সেটা ক্রস করে যেতে পারেন না। সো এখানে যে হ্যাশগুলো আছে ইন দিস ওয়ান, সেই হ্যাশগুলো হচ্ছে ওই অবস্টাকলগুলোকে রিপ্রেজেন্ট করে, আর জিরো হচ্ছে ওই পাথগুলোকে রিপ্রেজেন্ট করে। সো জিরোগুলোর মাঝখানে দিয়ে আপনি হচ্ছে ট্রাভেল করতে পারেন। Now given this n by m grid, হ্যাঁ আপনি স্টার্টিং নোড জানেন এবং আপনার এন্ড নোড জানেন, আপনাকে যেটা করতে হবে যে you have to figure out the smallest path to the goal, and আপনাকে ফাইনালি হচ্ছে যে স্মলেস্ট পাথের লেংথ আছে সেই লেংথটা বের করতে হবে, এন্ড আপনি কি অর্ডারে ফলো করে সেখানে রিচ করতে পারেন সেটা দেখাবে। আর যদি হচ্ছে আপনার স্টার্ট নোড থেকে গোলে রিচ করা না যায়, তখন আপনি একটা -1 প্রিন্ট করে দেখাবে। সো ইনপুট ইউজুয়ালি হচ্ছে যে আপনার n by m এরকম একটা প্যাটার্ন আছে, যে গ্রিডের সাইজ কি হবে, দেন আপনার স্টার্ট নোডটা মেনশন করা হয়, এন্ড লাস্টে আপনার গোল নোডটা মেনশন করা হয়। সো এটা হচ্ছে আপনারা বেসিক্যালি yesterday idea দিয়ে অ্যাপ্লাই করে সলভ করা ট্রাই করবেন। সো আই থিঙ্ক দ্য প্রবলেম ইজ প্রিটি ক্লিয়ার এন্ড রিয়েলি ইজি। সেখানে মডেলস যে বিএফএস অ্যাপ্লাই করলে প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে আর কি, বাট এখানে আমাকে হিউরিস্টিক অ্যাপ্লাই করতে হবে না আই থিঙ্ক। সো ওকে, হিউরিস্টিক অবশ্যই অ্যাপ্লাই করতে হবে যেহেতু এসটা। সো এখন কোয়েশ্চেন হচ্ছে যে হোয়াটস দ্য হিউরিস্টিক?
আমি একটা কারেন্ট নোড থেকে অন্য একটা নোডে যাবো, রাইট? সো আমি হচ্ছে হিউরিস্টিক ক্যালকুলেট করে বসে আমি ট্রাই করি। সো দেখেন আপনাদেরকে হিউরিস্টিক ফাংশনটা মেনশন করে দেওয়া আছে আমাদের কোয়েশ্চেন, যে ইটস দ্য ম্যানহাটন ডিস্টেন্স ফ্রম টু নোডস। ম্যানহাটন ডিস্টেন্স কি? এটা জাস্ট একটা ফ্যান্সি নাম, যে একটা নোড থেকে আরেকটা নোডের হচ্ছে যে স্ট্রেট লাইন ডিস্টেন্স। এখানে মেনলি এটা হচ্ছে একটা 2D কোঅর্ডিনেটের মতো বোঝানো যায়। তো 2D কোঅর্ডিনেটের দুটো পয়েন্ট যদি থাকে, আপনার x1 y1 থাকে এবং হচ্ছে x2 y2 থাকে, অ্যান্ড এই ফর্মুলাটা এখানে মেনশন করে দিয়েছে, যেটাকে বেসিক্যালি ম্যানহাটন ডিস্টেন্স বলা হয় ইন এ 2D কোঅর্ডিনেট সিস্টেম। So আপনাদের হিউরিস্টিক ফাংশনটা এখানে মেনশন করে দেওয়া আছে। What you just need here is g of n. g of n টা কি ছিল? আপনি কোন একটা নোডে যদি কারেন্টলি থাকেন, ওকে, ওইখানে আসতে স্টার্ট নোড থেকে কত কস্ট বিয়ার করতে হয় সেটা। সো এখানে বলে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা মুভের জন্য আপনার কস্ট হচ্ছে 1। তো দিস কস্ট ইজ 1। তাহলে এটাই বেসিক্যালি বোঝাচ্ছে যে আমি কীভাবে ক্যালকুলেট করবো যে আমি একটা কারেন্ট নোডে আসলে আমি কোন নোড থেকে কত কস্ট বিয়ার করতেছি। So you are basically given everything, just a very basic form of the problem. ওইটা অ্যাপ্লাই করে হচ্ছে একটা মডিফিকেশন করে আপনাকে জাস্ট অ্যান্সার থেকে এটা বের করে আসতে হবে। This was the first task of the assignment. আর সেকেন্ড টাস্কটাতে যেটা করতে হচ্ছে যে আপনাকে যেটা প্রিন্ট করে দেখাতে হবে। আর ওই আগেরটাতে কি মানে হ্যাশ গুলো দিয়ে যেতে পারবো না আর জিরো গুলো দিয়ে যেতে পারবো? ইয়েস, হ্যাশ হচ্ছে অবস্টেকল। সো এই যেখানে মেনশন করে দেওয়া আছে যে প্যাথস এন্ড হ্যাশ ডিনোটস দ্য ওয়াক। সো আপনি এটার মাঝখান দিয়ে যেতে পারবেন আর কি। ওকে, দ্য নেক্সট ওয়ান হচ্ছে যে এই যে আমরা লাস্টে যে কন্টেন্টটা স্টাডি করলাম হিউরিস্টিক, রাইট? সো ইজ মানে আমার যে গ্রাফটা আছে সেই গ্রাফটা কি অ্যাডমিসিবল কি না সেই জিনিসটা আমাকে প্রিন্ট করে দেখাতে হয়। সো যদি হচ্ছে সবগুলো নোড অ্যাডমিসিবল হয়, হ্যাঁ, তখন আমাকে 1 প্রিন্ট করে দেখাতে হয়। সো প্রিন্ট 1 ইফ অল দ্য ভ্যালুস আর হিউরিস্টিক আর অ্যাডমিসিবল। প্রত্যেকটা নোডের জন্য যদি ট্রু হয় তাহলে তো 1 প্রিন্ট করতে হবে। আর যদি হচ্ছে কিছু নোডের জন্য ট্রু হয় আর কিছুর জন্য ট্রু না হয়, তাহলে 0 প্রিন্ট করে যে নোডের জন্য ইনঅ্যাডমিসিবল সেগুলো দেখাতে হবে। সো এটা হচ্ছে যে সেকেন্ড কোয়েশ্চেন আর কি। সো সিমিলার উইথ ইনপুট থাকে, আপনাকে ইনিশিয়াল নাম্বার অফ নোটস দিয়ে দেওয়া হয় এবং কতগুলো এজ আছে সেটা বলে দেওয়া হয়। দেন আমরা সেই ভার্টিসের কানেকশনগুলো দেখানো হয়, অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে বাকি কাজগুলো করতে থাকি। সো pretty self-explanatory tasks and everything. So I'll try to share it with you. আপনারা চাইলে নিজের বাসায় প্র্যাকটিস করতে পারেন everything. যেহেতু এটার উপরে কোনো ইভ্যালুয়েশন নাই, or we don't know যে in the next labs হয়তো আমরা কম্বাইন করে নিয়ে নিতে পারি ডিপেন্ডিং অন দ্য সেন্ট্রাল ইনস্ট্রাকশন কি আসে। সো ডোন্ট থিঙ্ক যে হচ্ছে এটাতে কিছু হবে না। সো জাস্ট লাইভ ইজ ডাউন ওভার চিলিং, অ্যাসাইনমেন্টটা দিয়ে দেবো, বাসায় যে প্র্যাকটিস করেন, অ্যান্ড ইট উইল হেল্প ইউ ফর থিওরি অ্যান্ড other technical questions about your intellectual questions as well. স্যার, Yes. অ্যাসাইনমেন্ট কি নেক্সট ক্লাসে সাবমিট করতে হবে? না না, অ্যাসাইনমেন্ট সাবমিশন বলতে কোনো কিছু নাই এই ল্যাবে। যারা পড়ে আসছেন বা সবার জন্য বলতেছি, there is no assignment submission. আমাদের যে হচ্ছে ক্লাস ইভালুয়েশন হবে সেগুলো হচ্ছে আমরা ক্লাসেই নিয়ে নিব, অ্যান্ড ক্লাসে ইভালুয়েশনটা হবে, আপনাদেরকে একটা টাস্ক আমরা বলে দিব। So we'll have some questions prepared for you, maybe PDF or maybe handouts. So whatever, ওইটার বেসিস আপনারা একটা ক্লাসে একটা কোড লিখে সেই কোডটা সলভ করবেন। সো ইনিশিয়াল ল্যাবটা ছিল এস্টার তো আজকে নিচ্ছি না ইভালুয়েশন। সো এটাই বলতেছিলাম, ওইটার ইভালুয়েশনটা আমরা করে নিব কিনা সেটা শিওর না, বাট দেয়ার ইজ নো অ্যাসাইনমেন্ট। আর যদি এটার উপর অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা হচ্ছে ক্লাস ইভালুয়েশন আমরা আসতে সেটা আমরা জানাইতে পারবো। বুঝে গেছে? জি স্যার। স্যার এই ইভ্যালুয়েশনটা কি নেক্সট ল্যাবে হবে? না, ইভালুয়েশনের ডিসিশন এখনো আসে নাই, আমরা জানি না। আমি বলতেছি আর কি আপনাদেরকে, দেখেন যে ইভালুয়েশন যেহেতু হয় নাই, বাট এখানে তো 1 মার্ক আছে, তাই না? সো 1 মার্ক তো সামহাও আপনাদেরকে দিতে হবে। এখন কি করা হবে যে এই 1 মার্কটা কি নেক্সট দুইটা ইভালুয়েশনে হচ্ছে হাফ হাফ করে স্প্লিট করে দেওয়া হবে, নাকি এই ইভালুয়েশনটাই হচ্ছে সামহাও কোনো একটা নেক্সট লেভেল নিয়ে নেওয়া হবে, সেটা কোনো গ্যারান্টি নাই আর কি, বিকজ উই ডিডন্ট ডিসাইড অন দিস ইয়েট আর কি। ফর কিছু ল্যাবস এটা হবে না, ফর সাম ল্যাবস তারা ফিজিক্যালি হয়তো পাইতে পারে। সো ইট ডিপেন্ডস অন হাউ ইট গোস। সো আমরা জানি না এখন কি হবে, বাট ধরে রাখতে পারেন কি হতে কি পারে। এভালুয়েশনটা যেই ল্যাবটা যেদিন করানো হয় সেই ওই ল্যাবে? ল্যাবেই হবে। ইয়েস, ওই ল্যাবের উপর।
স্যার তাহলে কি আমাদের অনলি 3টা ল্যাব হবে? না, 3টা ইভালুয়েশন হবে না। ল্যাব তো হচ্ছে আচ্ছা আমি আমার মোবাইলটা থেকে স্ক্রিন শেয়ার করি। জাস্ট আ সেকেন্ড। এই যে দেখেন, যেটা বলতেছিলাম আর কি ফার্স্টে। Yeah, I think. Yeah, এই যে দেখেন, দিস ইজ আওয়ার ফার্স্ট ল্যাব রাইট, যেটা হচ্ছে আজকে হলো স্টার, বাট এটা যেটা অনলাইন আমরা ইভ্যালুয়েশন নিচ্ছি না। নাও ইফ ইউ আর আস্কিং যে ইভ্যালুয়েশন যেহেতু নিচ্ছি না কি হবে, এটাকে অ্যাসাইনমেন্ট দিব, নেক্সট ল্যাবে হবে অর হোয়াটস আইডিয়া, আই ডোন্ট নো, মানে উই ডোন্ট। সো কোঅর্ডিনেটর থেকে যে ইনস্ট্রাকশন আসবে যে এটা যেহেতু হয় নাই, এটার 1 মার্কটা আমরা কি করব, সেটা আমরা ওনার ডিসিশনে আছে আর কি ফলো করব। সো আমি জাস্ট আপনাদেরকে কিছু আইডিয়া বললাম কি হতে পারে। হয়তো এই 1 মার্কসটা পরে ল্যাবগুলোতে 0.5 করে অ্যাড হয়ে যেতে পারে, অথবা কোনো একটা লেভে হচ্ছে এই লেভে হতে হবে, অথবা এই লেভের সঙ্গে সেটা নিয়ে নিয়ে হতে পারে, সামথিং লাইক দিস। অথবা আমরা বলতে পারি যে হ্যাঁ অ্যাসাইনমেন্ট করেন, সেখানে থাকবে ফিরতেছে। সো উই ডোন্ট নো, সো উই উইল নো আর কি, সেটা বুঝলাম। সো ফার্স্ট ল্যাব ইজ দিস। সেকেন্ড ল্যাবটা হচ্ছে আপনারা যখন জেনেটিক অ্যালগরিদম স্টাডি করবেন, সেটার বেসিস হচ্ছে ক্লাস পারফরমেন্সের একটা টাস্ক থাকবে। দেন লাস্টে হচ্ছে আলফা বিটা প্লি, সেটার টাস্ক থাকবে। না আমাদের ল্যাব কি হচ্ছে 3টাই না, এই যে এতগুলো যে জিনিস সেটা তো ল্যাব ছাড়া কভার করা যাবে না, তাই না? ল্যাবে তো আসতে হবে। আমাদের ল্যাব কন্টিনিউয়াস হতে থাকবে, বাট এই 3টা কন্টেন্টের উপরে হচ্ছে আমাদের ক্লাস পারফরমেন্স ইভ্যালুয়েশন। আফটার দ্যাট আমরা হচ্ছে এই যে এমএল স্টার্ট করব। আমাদের ল্যাবে মিডটার্ম হবে, আমরা ডিটেইল প্রসেসিং স্টাডি করতে পারি, আনসুপারভাইজড লার্নিং রাখবো, নিউরাল নেটওয়ার্ক দেখবো, দেন হচ্ছে মডেল ইভ্যালুয়েশন স্টাডি করবো আর কি। সো এই কন্টেন্টগুলো হচ্ছে কাইন্ডা হচ্ছে টেন্টেটিভ। সো এখান থেকে কিছু কাটছাট হতে পারে, বাট দিস ইজ হাউ মোর লেস ফর নাও এটা গো থ্রু করবো আর কি। বোঝা গেছে জিনিসটা কি হচ্ছে না হচ্ছে বা কি হবে না? ওকে। স্যার তার মানে কি পরের ল্যাবে যখন জেনেটিক অ্যালগরিদম হবে, মানে ওই ল্যাবে জেনেটিক অ্যালগরিদম উপরেই ইভালুয়েশন হবে? ইয়েস, এক্স্যাক্টলি। আর স্যার ইভালুয়েশনটা কি কোড বেসড? আমরা টাস্ক দিব, আপনার সেটা বেসিসে কোড লিখবেন। স্যার কোডটা কি কম্পিউটারে নাকি খাতায়? কম্পিউটারে লিখতে হবে, কম্পিউটারে লিখতে হবে। ওকে। এটার কি কোনো ল্যাঙ্গুয়েজ আছে যেটা ফলো করতে হবে নাকি? Python আমরা ইউজ করি রাইট ফর AI কোর্সেস, সো ইটস মোস্টলি Python বেসড। যেমন ML স্টাডি করবো, ডেটা প্রসেসিং, এভরিথিং ইজ Python বেসড। সো আপনারা Python কি কোড লিখবেন। বাট স্যার আমরা তো জাভা করে। আচ্ছা, আর যদি না পারেন ফর সাম রিজন, আপনারা যেটা জাভা করছেন, হ্যাঁ এই টাস্কগুলো জাভাতে লিখতে হবে, দেয়ার ইজ নো প্রবলেম। বাট ML কিন্তু আমরা হচ্ছে পাইথনেই করব। সো ইউ হ্যাভ টু বি কমফোর্টেবল উইথ দ্যাট আর কি ফর দ্য পাইথন। স্যার কোলাবও আছে? হ্যাঁ, আমরা কোডের ফাইলগুলো ক্লাসে স্টাডি করবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, বাট দোজ আর ইন পাইথন আর কি। বাট মানে এই পুরো ল্যাবটাই হচ্ছে বেসড অন পাইথন। বাট আপনি যদি অন্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার থাকেন, আপনাকে কষ্ট করে এগুলো একটু কনভার্ট করে আপনার মতো কাজ করতে হবে। মানে ইউ নো যে once we talk about ML, it's Python like a no-brainer type আর কি। But anyway, if you're not familiar with Python, আপনাকে এটা নিয়ে কাজ করতে হবে। And I think I'll forward it to the coordinator, which I think many of you are in Python. So we'll see যে কি ডিসিশন আসে। বাট ফর ফার্স্ট 3 ল্যাবস জাভা ইজ ফাইন। আপনি জাভাতে যদি লিখতে পারেন লিখেন, সমস্যা নেই। যে ক্লাসিক্যাল প্রোগ্রামগুলো তো জাভা, পাইথন, সি প্লাস প্লাস যে কোনো ল্যাঙ্গুয়েজে লেখা যায়। স্যার আজকের ক্লাসে কি আর কিছু পড়াবেন? No, I think we are done. So I'm just clarifying your doubts, question, queries, anything you guys have. এন্ড অ্যাটেন্ডেন্স কি না স্যার হবে? অ্যাটেন্ডেন্স হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নিব। সরি, আসিফ স্যার। শিটটা মনে হয় সৌম্য স্যার এখনো শেয়ার দেন নাই। জি স্যার, ওটা দেন না আর কি। সো আমরা ওই ওদেরকে বলি একটু স্টুডেন্ট আইডিটা আর কি এখানে পেস্ট করে দিয়ে দিতে, আমি ওটা তুলে রাখছি, সকালে ওইভাবেই নিছি। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই কাইন্ডলি ছেলে আপনাদের আইডি দিয়ে দেন, আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে নিব। আপনারা একটু কাইন্ডলি আপনাদের স্টুডেন্ট আইডিটা মিটের চ্যাটে পেস্ট করে দিয়ে দেন। Make sure you drop your attendance in the chat, then you can I think leave যেহেতু আমাদের আর কিছু ডিসকাস করার নেই। বা আসিফ স্যার আপনার যদি কিছু বলার থাকে। না, আমার আর কিছু স্যার বলার নাই। ঠিক আছে। ওকে, তাহলে স্যার আমি সেকশন 3 থেকে, বাট আমি সকালের ক্লাসটা আর কি করতে পারি নাই, সো এখন করলাম। হ্যাঁ বুঝছি। ঠিক আছে সমস্যা নেই। আপনারা ওকে স্যার। আইডিটা লিখে দেন তাহলে হবে। জি স্যার।
অলরাইট গাইস, আই থিঙ্ক আপনাদের অ্যাটেন্ডেন্স দেওয়া থাকলে আপনারা লিভ নিতে পারেন, যেহেতু আমাদের আজকে লাইভ শেষ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।